জি। আপনি নিজে দেখেছেন এরকম? এমনকি আমি নিজেও দেখেছি। জি। এরকম মাতলামো করতো রাতের বেলা এরকম খেটে এসে? একটা রাত আমরা ঘুমাতে পারতাম না, মশারির মধ্যে আগুন ধরাই দিত, তারপরে ছুরি ধার দিত। হঠাৎ করে আমারে মানে নিয়ে যাইল আমার বোনের ঘরতে না, তার ঘরে আমি বসে বসে খেলতেছি, তার বাচ্চার লাগে তো বলে যে আসো এদিকে, ডাইকা নিল নিয়া। আর এই কয়দিন আমার মানে অনেক পরামর্শ দিছে যে তোমার ভালো হইব, আমাদের বাড়ি দেখো কত বড়, তুমি আমাদের কাছে থাকবা, আমি তোমার আদর করবো, এরকম বলতো টলতো। তো আমি অত মানে করতাম না। তারপরে হঠাৎ করে আমার কি নিয়ে গেল ওদের ঘরে, নিয়ে হলুদ টলুদ বাটে বাইটা টুইটা আমার শরীরে দেয়তে। এখন আমার বই নাইসা আমার রাগারাই করতেছে, পানি পরাই না খাওয়াইতেছে যে তাবিজ করছে তারা নাকি। পানি পরা কোনো কাজ হয় না, মানে আমি হও কই না নাও কই না, তারা আমার হলুদ মলুদ দিতেছে, দিয়া টিয়া সুন্দর গোসল মোসল করে। তাদের আরেকটা বাড়ি আছে অন্য দূরে, ওই বাড়িতে নিয়ে গেছে, নিয়ে কাজী ডাইকা বিবাহ পড়াইতেছে। মানে আমার জন্মস্থান বরিশাল ভোলা। বরিশাল ভোলাতে আপনার জন্মস্থান? আচ্ছা, ঠিক আছে, শুরু করেন। আমি ছোটবেলা আমরা 4 বোন 4 ভাই ছিলাম। আমি ছিলাম 4 জনের ছোট। জি। আমার ছোট 2 ভাই 1 বোন, আর আমি 4 জনের ছোট। আচ্ছা। তখন ছোটবেলায় আমার বাবাই মানে একটা দোকান ছিল বাজারে, আমার 2 ভাই আর আমরা 2 বোন মিলে ওই দোকানদারি করতো, চা চু সব কিছু বিক্রি হইতো এটার ভিতরে, বড় দোকান। এমনি এমনি পরে বড় 1 বোন বিয়ে হয়েছে, গেছে গা শ্বশুর বাড়ি। এইভাবে এভাবে মানে আরেক ভাই বিয়ে করছে, আরেক ভাই ওরা চলে গেছে শ্বশুর বাড়িতে, 2 ভাই গেছে গা। যাওয়ার পর আমরা ছোট ছোট 2 বোন আর 2 ভাই রাইকা গেছে, ওরা ভিন্ন হয়ে গেছে শ্বশুর বাড়িতে ঘর জামাই। আর বড় বোন বিয়ে হয়েছে বরিশাল, ও বরিশাল থাকতো। আচ্ছা, তার আগে আমি একটু ইন্টারাপ্ট করছি। তুমি কি বসে থাকতে পারবা? তোমার কি খারাপ লাগছে বেশি? একটু পানি খাও তো ভালো লাগবে। মানে এমন তো না যে তুমি, ও কি খাওয়া দাওয়া করে এখন ঠিক মতো? কম করে, খাওয়াই দিলে খায়, নাহলে খায় না। ওই ঘটনাটার পরে একটু ওই গম্ভীর থাকে, গম্ভীর থাকে সবসময়। গম্ভীর থাকে সবসময়। ওই যে আয়োরা থানায় নিয়া। আচ্ছা, ঠিক আছে, ওগুলো আমরা বিস্তারিত শুনবো, কি হয়েছে হচ্ছে, কি ধরনের হ্যাসল ওকে পোহাতে হচ্ছে। আমি প্রিয় শ্রোতা, আপনাদেরকে একটা কথা আমি আজকে মানে না বললেই নয়, আই এম টেকিং আ চ্যালেঞ্জ। কজ আপনারা শুধু জানেন যে মেয়েটি রেপ হয়েছে বা যে ধর্ষণ করেছে, এই যে ঘটনাগুলো টুকটাক আপনারা জানেন, কিন্তু একটা ঘটনা এরকম ঘটে যাওয়ার পরে এই রেপড একটা মানুষকে বা একটা মেয়েকে এবং একটা কিশোরীকে কিংবা একটা শিশুকে কত ভয়ঙ্কর রকমের সোশ্যাল কমপ্লেক্সিটির মধ্যে ফেলে দেয়, এটা আপনারা আজকেই আমার মনে হয় মিডিয়াতে এত বেশি পরিমাণে রিভিল হবে, এবং এটা আমি খুব সাহসের একটা ভূমিকা রাখছি। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব যে একদম শেষ পর্যন্ত শোনার জন্য যে আসলে কি ঘটে। আমি তোমাকে রিকোয়েস্ট করব, তুমি তো আমার একদম মানে আমার বয়সে অনেক ছোটো, আমার ছোটো বোনের মতোই আমি মনে করি তোমাকে। তুমি যদি তোমার খারাপ লাগে, তুমি যদি কিছু খেতে চাও, যেহেতু অনেকক্ষণ ধরে গল্পটা চলবে, 2-2.5 ঘন্টার মতো আমরা গল্পটা প্রচার করবো, হ্যাঁ, তুমি একদম আরামসে থাকো। তোমার যদি এখানে ঘুরে, স্টুডিও অনেক বড় আছে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি ওকে একটু ফ্রি করার চেষ্টা করছি। ও যদি তোমার যদি মনে হয় যে ঠিক আছে তুমি স্টুডিওতে ঘুরে ফিরে বেড়াবো, কোনো সমস্যা নেই। যখন তোমার কিছু বলার আসবে, তোমার মন চাইলে বলো, না হলে না বললেও সমস্যা নেই। ঠিক আছে, বলেন তারপরে কি হলো? তারপরে ওই 4 ভাই বোন ওই বাবার ঘরে ফালাই দিছে। আর বড় বোন তো বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে থাকে, আরেক বোনও বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে থাকে। 4 ভাই বোন বাপের ঘরে হালাইছে। 2 বোন আবিয়াতি আর 2 ভাই ছোট ছোট। তখন বাপে 4 জন নিয়ে চলতে পারে না, দোকানও বিক্রি করে হালাইছে। দোকানে মানুষে বাকি খেয়ে টাকা দিত না। আমার বাপে পড়ালেখা জানে না তো, খাতার মধ্যে লেখতো দিছি এগুলো, দোকান বিক্রি করে। পরে করতো কি, ওই বড় বোনে করছে কি, ছোট 2 বোন টাকা নিয়ে আসছে, ছোট ছোট। এই সময় আমি 8 বছর, ওইটা একটু 8 ছোট। বলে যে আমার সংসার, আমার সন্তান নাই তো, ওগরকে বড় করি। এভাবে নিয়ে আসছে, নিয়ে আস্তে আস্তে একটু বড় হয়েছি। পরে আবার আমার আম্মা নিয়ে গেছে আমাদের দোনো বোনদের দেশে, নিয়ে গেছে। দেশে থাকি, ওই বাবা যা আনে তাই খাই। বাবা এবার ওই মাছের নৌকা ছিল, নৌকায় যাইতো, নৌকায় যায় মানুষের নৌকায় কাজ করতো, মাছ পাইতো, ইলিশ মাছটা সেগুলো ধরতো। ওইভাবে ওইভাবে সংসার চলতে চলতে চলতে, বাড়ি ছিল বড়, তো বাড়ির ভিতরে গাছ গাছালি লাগাইতো, সুগারি গাছ। আমার বাবার আবার একটা জিনিস আছিল কি, গাছ পছন্দ করতো, খালি গাছই লাগাইতো। এভাবে গাছের সুগারি বিক্রি করতো, তারপর সবজি টবজি করতো, অনেক পদের এগুলা বাজারে বিক্রি করতে পারে। তাই আমার বোন ঢাকা থাকে, বলে যে আমি এইটারে নিয়ে যাব। তাই নিয়ে আসছে বেড়াইতে। আসার পরে যে বাড়িতে ভাড়া থাকে, এই বাড়ির ওদের পোলা, পালক পোলা বলে। তো পালক পোলা বলছে, প্রথম বলছে ওদের পোলা পালক, ছোটকালে পালক আনছে 2 ওয়াইফ 3টে বাড়িও 3-4টা। তো পালক পোলা এখন হঠাৎ করে আমার বোনের প্রস্তাব দিছে, আসছি আর 2 মাস পরে প্রস্তাব দিছে। আমার বোনে বলে যে না, ওই ছেলে না, ওনার বয়স হইব 35 বয়স আমার হাজবেন্ডের, আর আমার 12 বছর। বোঝেন, মানে তখনও তো হাজবেন্ড হয়নি? না না না, তখন আপনার 12 বছর বয়স। ওনারও আগে বলে বিবাহ করছিল। ওই হিরোন খাইছে, পরে ওই ওয়াইফ চলে গেছে 2 সন্তান নিয়ে।
এগুলো আমাদের কাছে মানে কিছু মানে আমরা জানিও না কিছু না। আচ্ছা তখন ওই এক সন্তান মারা গেছে, এক সন্তান বলে ওর মার কাছে আছে, ও আবার ঢাকায় মেয়ে ছিল, ওর স্বামী বাগ থাকতো ওই মেয়েটা। এখন আমার বোনে ভয়তে ঘর ছাইড়া দিছে যে আমরা চলে যাবো অন্য জায়গা, তাহলে আর নিতে পারবো না। রুম ছাড়ার কথা শুনে ওনারা চাল খাটাইছে যে এখন তো চলে যাবো এখান থেকে, মেয়ে তো আমরা পাবো না, আমাদের সার্থকের লাগে মেয়ের বিয়া করান লাগবই। তখন হঠাৎ করে আমার মানে নিয়ে যাইল আমার বোনের ঘরেতে না, তার ঘরে আমি বসে বসে খেলতেছি, তার বাচ্চার লাগে তো বলে যে আসো এদিকে, ডাইকা নিল নিয়া। আর এই কয়দিন আমার মানে অনেক পরামর্শ দিছে যে তোমার ভালো হইব, আমাদের বাড়ি দেখো কত বড়, তুমি আমাদের কাছে থাকবা, আমি তোমার আদর করবো, এরকম বলতো টলতো। তো আমি অত মানে করতাম না। তারপরে হঠাৎ করে আমার কি নিয়ে গেল ওদের ঘরে, নিয়ে হলুদ টলুদ বাটে বাইটা টুইটা আমার শরীরে দেয়তে। এখন আমার বই নাইসা আমার রাগারাই করতেছে, পানি পরাই না খাওয়াইতেছে যে তাবিজ করছে তারা নাকি। পানি পরাও কোনো কাজ হয় না, মানে আমি হও কই না নাও কই না, তারা আমার হলুদ মলুদ দিতেছে, দিয়া টিয়া সুন্দর গোসল মোসল করে। তাদের আরেকটা বাড়ি আছে অন্য দূরে, ওই বাড়িতে নিয়ে গেছে, নিয়ে কাজী ডাইকা বিবাহ পড়াইতেছে। মানে আমার ওই মানে আপনার গার্ডিয়ানের পারমিশন ছাড়াই, পারমিশন ছাড়া না, গার্জিয়ানের মাথা ফাটালাইছে, আবার আমার বোনের মাথা ফাটালাইছে, বিবাহ পড়াইতেছে। বোনের জামে আবার চাকরি করতো সিও অফিসে, তখন মাথা ফাটালাইছে। আমার বোনের তো মাথা বেন্ডিশ বেন্ডিশ নিয়ে চুপ করে বসে রয়েছে, আর যায় নেই। তখন ওনারা গার্জিয়ান ছাড়া নিয়ে বিবাহ পড়াইছে। বিবাহ পড়াইছে আমার এই কবুল কইতে বইছে, আমি 3 বার কবুল কইছি, এতটুকু জানি। আইসা এখন আমার বোনের সালাম করতে গেছি, সালাম দিতে গেছি, পর আমার বোন একটা লাথি মারছে 2টা, যে এই আমার কাছে আসবি না, তুই যা যা, যারা তোর বুদ্ধি দিছে। আপনার নিজেরও কি ইচ্ছা ছিল? না, আমি কিছুই বুঝতাম না, না যে বিয়া কি জিনিস সেটাই বুঝতাম না। আর ওরা আমার কি করতেছে আমি নিজেও বুঝতাম না, ওরা কি করছে আমার আমিও নিজেও জানি না। তখন লাত্তি দিছে, চলে আইসি ওই শাশুড়ির কাছে, শাশুড়ির কাছে চলে আইসা এখন বলি যে আমার বোনে তো আমার জায়গা দিব না রুমে, বলে যে তুমি আমার রুমে থাকো, পরে একটা বাড়াইটা যে লেগে ওই রুমরা তোমাদেরকে দিব বইলা। পরে আমি ওই রুমে ঘুমাইছি, পরে 15 দিন পরে একটা রুম খালি হয়েছে, বাড়াইটা চলে গেছে। পরে এই রুমটার ভিতরে একটা চৌকি আর একটা ফ্যান আমার শাশুড়ি কিনা আমার ওই ঘরটা দিচ্ছে, আর কিছু হান্ডি পাতি, বলে যে সংসার করো। এই 15 দিন পরে স্বামীর সাথে মানে এখন এক ঘরে থাকবো, এই প্রথম জি। আর এই 15 দিনের ওই শাশুড়ির কাছে ঘুমাই। তো এই 15 দিন এখন আমার বোনের রুম ছাইয়া চলে গেছে এখান থেকে। এখন ওই শাশুড়ি ঘরটর দিছে, ওদের সব কাজ করি টরি, ওনাদের কাজ করি সকাল থেকে সারাদিন, ওদের লগে খাই, খাইতে খাইতে পরে বলে যে তোমরা আলাদা রাইন্দা খাও। তখন আমি আলাদাই আমার হাজবেন্ড নিয়ে রাইন্দা ওই ওদিনকে ঘরে দিছে। পরে রাত্রে দেখি কি ডুইলা ডেইলে আসছে লোকটা। আচ্ছা, তারপরে রাত্রে উনিও ঘুমাইছে, আমিও ঘুমাইছি, সকাল উঠছি। এখন শাশুড়ির কাছে গেছি, বলছি, শাশুড়ি পরে কয় কি তুমি পেশু সইসা আসো ওই নাস্তা খাইতে। তখন নাস্তা খাইছি, খাইতে খাইতে এমনি সংসার করতে করতে 1 মাস মানে হইয়া গেছে। পরে বাবু পেট হইছে। আচ্ছা, হইছে পরে বমি করি, তো বুঝতাম না যে 1 মাসের মধ্যেই। 1 মাস। আপনার বয়স তখন কত? তখন ধরেন 10-11 বছর। 12 বছর বিয়ে হইছে। 12 বছর বয়স। আর 1 মাস পরে বমি হইতাছে। ওকে, ওই লোকটার বয়স বেশি না, ওনার 35 মতন বয়স। আচ্ছা, যাই হোক, ওনার তো সতর্ক হওয়া উচিত ছিল। ঠিক আছে, বলেন। না, শাশুড়িরে তো সতর্ক করে নাই, তারাই তো কিছু কইরা বোঝাই নাই আমারে কিছু। আচ্ছা, আপনি তো কিছু বিষয়টা বুঝতেনই না একদম। না, তখন মানে বুঝতামই না যে বাচ্চা হইলে আমার ক্ষতি হইব কি ভালো মন্দ। তখন বোন বুঝতে পারছে যে বমি করে কেন। তখন বোন বললো যে আমার কাছে একটু আসবি তুই, মানে দূরের থেকে বোন আদর করে, দূরের থেকে বলছে আমার কাছে একটু আসবি। আমি বলি কেন, বলে আসে দিকে গেছি। পরে একটা কাঁচা আনারস নিয়ে কাইটা খাওয়াইছে, এটা আবার আরেকটা বাড়াইটা দিয়ে খেলাইছে। দেখা শাশুড়ির কাছে বইলা দিছে, শাশুড়ি হাজবেন্ডের কাছে বইলা দিছে। তো রাইতের বেলা ওই নিশা খাইয়া আমার বোনের পুরা কাপড় চোপড় মাথায় উঠাইয়া বকাবকি স্টার্ট লাগাইছে। ওকে, আমরা এখান থেকেই ফিরবো প্রিয় শ্রোতা। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। এখানে আমি একটা কথা অবশ্যই আপনাদেরকে প্রথমে বলেছি, আবারও বলছি, আজকে মূলত 10 থেকে 11 বছরের আসমার একটা কন্যা সন্তান, সে ভিকটিম, সে রেপড, তাকে নিয়ে স্টুডিওতে সে এসছে এবং এটা হয়েছে 2018 সালের নভেম্বরের 8 তারিখে। এর থানাবাড়ি আমার যিনি গেস্ট রয়েছেন তার কাছে আবারও ফিরছি। জি, যেখানটায় আপনি ছিলেন সালমা, তো শাশুড়ি এসে বকাবকি করছে বা আপনার হাজবেন্ড? হ্যাঁ, শাশুড়ি এসে বকাবকি করছে, হাজবেন্ড আমার বোনের বকাবকি করছে, তাই আমার বোন সইরা চলে গেছে। এখন এমনি বাচ্চা পেড়ে 9 মাস হয়েছে। তখন মানে আমার বাচ্চা হইব আজকে ডেলিভারি, শাশুড়িরা দায়টাই নিয়ে আসছে,
নিয়ে আইসা এই শাশুড়ি 9 মাসের মধ্যে কি আপনি বাড়ির সঙ্গে যোগাযোগ করা, না আপনার না আমার বাড়িতে যাওয়া, বাবা মা কেউ আসে নাই, কেউ জানার পরেও আসেনি? না কেউ আসে নাই। তখন দাই আনছে, তো ওই সারা রাইতে আমার শাশুড়ি আমার কাছে ছিল, আর একটা বাড়াইটা এরকম মানে থাকবো ওরকম প্রস্তুতি নিচ্ছে তারা। তখন একটা বাড়াইটা ছিল ওটা ভালো। কোন এলাকার ঘটনা এটা? এটা আমি দোলাইপাড় থাকতাম তখন ধোলাইপাড়, ঢাকার ধোলাইপাড়, ঢাকা দোলাই, ওনাদের নিজেদের বাড়ি? ওনাদের নিজের বাড়ি। আমি তো ওনাদের পালক ছেলের বউ, বুঝেন না? পালক ছেলের বউ ছিলেন আপনি। আচ্ছা, তারপরে? হ্যাঁ, তারপরে আমার আপনার প্রথম সন্তানই কি সেই সন্তান? ওই হচ্ছে সে, মানে বড় মেয়েটা? আরেক ছেলে আছে। ও, আরেক ছেলে আছে আপনার, তাকে নিয়ে আসেননি এখানে? ওর বয়স কত? ও এখন বড় হইছে, বিবাহ করছে, 21 বছর হইছে ও, ছেলের। ওই 21 বছরের ছেলের গল্প আমাদের বলছেন সাথে আপনি? সম্পর্ক নাই। আচ্ছা, ঠিক আছে, সে গল্প হচ্ছে ধারাবাহিকভাবে আসবে। তখন মানে একটা সাইডে বাড়াইটা ছিল ভালো, বলে যে এখন যাই ওর বোনের কাছে, অনুরোধ করে নিয়ে আসি ওর বোনেরে। তখন বলে যে এই ছোট মানুষের পেটে বাচ্চা হইছে, বাচ্চা হইতে দিলে যদি মারাও যাইতে পারে কি, তো তুমি আমার বোনেরে অনুরোধ করে নিয়ে আসছে, পায়ে হাতে দুইটা যে আস তুই একটু ওরে দেখিস। তখন আমার বোনের চলে আসছে, আর থাকতে পারে নাই। আচ্ছা আইসা সারা রাত আমার সাথে ই করছে। সকালবেলা আমার ওই ছেলে বাচ্চা হইছে। আচ্ছা হয়েছে পরে আমার হাজবেন্ড মিষ্টি মিষ্টি আইনা খাওয়াইছে কইছে সবাই রে। খাওয়ানোর পরে আমার হাজবেন্ডের মানে বাবা মা কোথায় আছে কি আছে আমরা কিছুই জানি না। আসল বাবা মা নাই বলছে ওনারা, কোনো ভাই বোনও নাই মনে হয়, ওকে, এরকম কেউই নাই মনে হয়, এরকম জানি। তারপরে খাওয়াইছে আস্তে আস্তে, একটু বাবুটা এই 5 মাসের হইছে। আর হঠাৎ করে ওই রাস্তায় মারামারি করছে, ওই ওষুধ কোম্পানির 2টা লোকে মারামারি করছে। ওই ছেলের বয়স 5 মাস, মারামারি করছে। পরে ওনারা ধরাই দিছে ওই মালিকে, মানে আরেকজন ভাই এরকম পালক আর একটা ছেলে হলো মারামারি করছে, ধরাই দিছে পুলিশ দিয়া। আমার হাজবেন্ডে ধরাই দিছে, আমি জানি না। তো এই নাইট গের এসে বলে যে সালমা তোমার এই হাজবেন্ডে তো ধরাই দিছে তোমার শ্বশুরে। পরে আমি কি করবো আর জানি না, সকালবেলা হইছে। এখন বলে যে আমার শ্বশুর ডাইকা নিয়ে বলে যে তুমি আমাদের ঘরে খাওয়া দাওয়া করবা কিন্তু। পরে আমি ওই ওনাদের ঘরে একবেলা যাই, খাই, আর ওই বাচ্চাটা নিয়ে থাকি এরকম করে 2 মাস। এখন আমার বাবার বাড়ির মানুষ শুনছে ওই কথা, শুনে আমার বাবা চলে আসছে, আর থাকতে পারে নাই। আচ্ছা, চলে আসছে, গাছ বেচছে দেশে, বেচা গাড়ি ভাড়া নিয়ে আসছে যে আমার মেয়ে নিয়ে যাবো আমি। ওইটা শুনছে, কাটতে জানি না, বড় বোনেরতে জানি। পরে আসতে পরে এরা যাইতে দিব না, যে না ওর স্বামী নাই, ওর দেওয়া যাবে না। আচ্ছা, মানে এত ফাঁসান দেয় নাই। তখন আর আমার বাবা ফিরত চলে গেছে। তো পরে আমার শ্বশুরে একটা লোক দিয়া জেলখানায় পাঠাইছে যে তোমার হাজবেন্ডের দিকে আসো। তখন আমি গেছি, আর আমার হাজবেন্ড মানে আমি কই চলে যাম গা, আর এর ভাত খাম না, অনেক মাইর ধরেও করতো। পরে আমি চলে যাম গা, না না বোন তুই যাইস না, আমি সারা পাইলে তারপরে তোরে নিয়ে তোর বাবার বাড়িতে যাম। এটা আপনার বলছে? আমার হাজবেন্ড বলে জেলখানার ওই খাসা দুইটা। হ্যাঁ, পরে আমি কই থাক, লোকটা হাজার বাবা মা নাই, এতিম, এই খারাপ হইলো তো এমনি খাওয়ার খাদ্য দিত আমারে, মানে বাজার কোনোটা বাদ রাখতো না। আমি একটা জিনিস বুঝতে পারছি যে ওই বাড়িতে মূলত ওই ছেলেটার সঙ্গে আপনাকে বিয়ে দিয়েছিল যাতে বাড়ির কাজকর্ম আপনাকে দিয়ে করানো যায়, ওই পালক ছেলেকে। পালক ছেলেতে। কিন্তু ওই লোকটা আমার হাজবেন্ড কেমন মানে নিশা খাইতো, রাইত হইলে, দিন হইলে ভালো থাকতো। আচ্ছা, রাইতে মদও খাইতো, আর গাঁজা সিগারেটে বইরা ওগুলা ঘরে বসে বসে খাইতো। আচ্ছা আচ্ছা, এমনি এমনি করতে করতে ওই ছেলেটা একটু হাঁটিন্য হইছে। পরে এর কয়েক বছর আবার বাচ্চা বেড়ে গেছে, তারা কোনো ব্যবস্থা নিতে বলে নাই দেখে আমিও বুঝি নেই। আর আমার বাবা আমার ফ্যামিলিও ব্যবস্থা নিতে বলে নাই। আবার বাচ্চা পেট হয়ে গেছে, ওই এই যে মেয়েটা পেট হইছে। আচ্ছা, এই মেয়েটা? হ্যাঁ, মেয়েটা পেট হইছে রে। প্রতিদিন পর্যন্ত রাত্রে হইলে নিশা খাইয়া না অনেক অত্যাচার করতো। পরে করতাম কি জানেন, মানুষের ঘরে যাই রাত্রে পলাই থাকতাম, মানুষের ঘরে পলাইতাম, চুপ করে বসে থাকতাম, ওই হামতাম কইরা টইরা শুয়া পড়তো যে তখন ঘরে যাই চুপ করে শুয়া থাকতাম। পরে এতই খারাপ ছিল, রাত্রে হইলে কি করতো পেশাব করে দিত বিছনার ভিতরে, প্রতিদিন দিত। ও জানে, ও দেখছে বড় হইয়া, প্রতিদিন পেশাব করে দিত। জানি না, ওই মদ খাইতো, প্রচুর খাওয়া খাইতো, একবার কাপড় মাথা তুলাইতো, রাস্তা দিয়ে মানুষের বক্তে বক্তে আসতো। কিন্তু কোনো মহল্লার মানুষে ওরে কিছু কইতো না, কইতো পাগল থাক কিছু। কোনো বাড়িওয়ালা দেখলো কইতো সালামান কি দিত লোকটারে, মানে ওরে সালাম দিত হেরা উল্টা, মানে একটু পাগল টাগল ছিল বসে। হ্যাঁ, ওরকম করতো। রাত্রে ভয় পাইতাম, ভয় পা ঠেলা আমি খাটের নিচে ঢুকা চুপ করে বসে থাকতাম। তখন তাদাম বাড়ি বিশ্রে বুসরে আসতো, পাইতো না, তখন চুপ করে শুয়ে থাকতো। শুয়ে থেকে ওই পেশাব করতো। সকাল হইলে জানি ওই পেশাব গুলা ধোয়া লাগতো আমার, খাতা করতো, শাশুড়ি কইতাম। আবার দেন সকালে রাইতে জ্বালানি খায়, তারপর সকালে তাও কাজ করা লাগতো, সংসারের কাজ করে আবার আমারটা করতাম। এমনি এমনি ওই বাচ্চারা পেট হয়েছে, তো ওই বাচ্চারা পেট হয়েছে, ওই মার খেতে খেতে পেট হয়েছে। ওর 7 মাসের সময় বাবার বাড়িতে চলে গেছি। আচ্ছা, যে এখন আমার বাচ্চা হইব, যদি মইরা যায় বাচ্চারা, তখন বাবার বাড়িতে গেছে, বাবা মা যত্ন করে ওই মেয়ে
ওই অনেক কষ্টতে 1 মাস পরে। এখানে আরেকবার একটু বলে রাখি প্রিয় শ্রোতা, উনি 3 সন্তান নিয়ে এখানে এসেছেন। যে বড় সন্তানের গল্প বলছিলেন, ওই বড় সন্তানের বয়স এখন 21 বছর এবং ওনার সঙ্গে ওনার ব্যক্তিগত আর কোনো সম্পর্ক নাই। আর উনি যেই সন্তানের কথা এই মুহূর্তে বললেন, বড় মেয়ে তার, সেই বড় মেয়ে এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছে। আমি একটু আপনার সঙ্গে কথা বলি। হ্যাঁ, আপনার মা যেটা বললো, মাইক্রোফোনটা নিন, আপনি কাছে নিন। হ্যাঁ, আপনার মা যেটা বললো সেটা কি ঠিক? মানে বাবা সম্পর্কে যেটা বললো সেটা কি জি ঠিক? জি, Oh my আমার God! আম্মুর কল্লা কাটবে, মানে আমরা অনেক ভয় পেতাম, একটা দোনো রাতও ভাই বোনে ঘুমাতে ভয় পারতাম না ঠিক মতো। মানে আমার যতটুকু মানে জ্ঞান হওয়ার পরে আমি যতটুকু আমার মনে আছে ওই ঘটনাগুলো, রাত্রের ঘটনাগুলো। 4-5 মাসের বছরের ছিল, 5 বছর 6 বছরের ছিল, নিয়ে গেছি। ঠিক আছে, তা আপনি যেটা বললেন যে আপনার বাড়িতে গিয়ে যাওয়ার পরে যত্ন করলেন, যত্ন করে তারপরে 1 মাস পরে ব্যথা, প্রচুর ব্যথা, অল্প বয়সে মা হয়েছে, ওই ছেলে ছোট 2.5 বছরের, ওই ছেলে 2.5 বছরের, অনেক সুন্দর একটা ছেলে। তখন এই মেয়ে হইব, অনেক ফকির পাকড়া বাবা মা দেখায়া দায়টাই আইনা দাঁড়ে সবাই রাখে। তারপরে ডেলিভারি হয়েছে একটা মেয়ে, ছোট একবারে, ওজনও কম, পুষ্টি নাই কোনো শরীরে। তারপরে হয়েছে পরে আমার বাবারে ওই এর ভিতরে চলে গেছে, বলা চলে যায়, বলছে আমার বউ নিয়ে যাবো। বলে আমার মা বলছে ডেলিভারি ছাড়া আমরা দিব না। তখন বলে যাচ্ছে, তো আমি চলে যাই। 2 দিন থেকে ও চলে আসছে ঢাকা। তখন চলে আসছে পরে ও ডেলিভারি হয়েছে পুষ মাসের 15 তারিখে। ও হচ্ছে শীতের মধ্যে রাত 3টার দিকে হয়েছে। পরে ওরে নিয়ে 15 দিন পরে আমি ঢাকা চলে আসছি। আচ্ছা, আমার ছোট বোনটারে নিয়ে চলে আসছি ঢাকা, লগে করে নিয়ে। আমার বাবাই লঞ্চে উঠাই দিচ্ছে। ওরা আইন না সংসার করতেছি এমনি। ওই প্রতিদিন রাত রইলে খাইয়াই অনেক অত্যাচার করে। একদিন করছি কি জানেন, আমার মারণের লাগিয়া বিশ্রাইতেছে দিনে মদ খাইয়া। পরে মারতে পারে না, আমি ইচ্ছা করে কলের দিকে চলে গেছি যে না মারতে। খাটের স্ট্যান্ড ছিল আগের দিনে, কিন্তু দাঁড় উপরে কারা চাঙে না খাটের, এভাবে নিয়ে এই আমার মাথার ভিতরে এই শিলি হয়েছে 4টা, দেখেন এই শিলি মাথায় বাড়ি দিয়া মজক সহকার বার করে লাইছে। তখন আমার শাশুড়ি করছে কি, ওই শাশুড়ি আবার এমনি আদর করতো, মিশা কথা কম না, আমার অনেক আদর করতো, এখনো আদর করে। সে করছে কি জানেন, আমারে মানে নিয়ে গেছে ডাক্তারখানা, নিয়ে এটা শিলি দিছে। যখন না শিলি দেয়, গিট্টুগুলো এম করে টান দিয়ে, গিট্টু ওই সময় সুতা ছিল, সিলাই টিলে বাসাইছি। আর 1 সপ্তাহ পরে ওই শিলিগুলা যেসব খুলছে, আমি জানেন ওই অজ্ঞান হয়ে পড়ে গেছি ওখানে। তারপর বাসাইছি, আবার সংসার করতেছি এরকম করে সংসার করতে। একদিন করছি কি জানেন, আমার এই বাথরুমের ভিতরে পলাই রয়েছি, বাথরুম ভাঙ্গা, টয়লেট ভরা ছিল, নিচে টিন সাইড বাইতে থাকি না, আমার ওই শাশুড়ির সামনে শ্বশুরের সামনে আমার করছে কি জানেন, বারাইত্যা থাকে 22টা, ওই বারাইত্যার সাক্ষী এখন ওই বারাইত্যায় দোলাই পারা আছে। ওই বারাইত্যা সামনে আমার করছে কি জানেন, বাথরুমে ফেলেছি না, বাথরুমের দরজাটা ধাক্কা দিয়া ঢুকে আমার এই মুখটা আছে না, ওই বাথরুমের গুয়ের ভিত্তে ডুমায়া ধরছে, আমার এই শরীরটা পুরো গু দিয়া বেড়ে আছে। আর এমন জোরে ঘুষা দিছে, বুঝলেন, এই জায়গাটা এরকম করে খাওয়ার পরে মদ খাইয়েই করতো। এটি ভালো থাকলে কিছুই করতো না, সে মদ আর গাঞ্জা খাইয়া এরকম করতো। ওরম করতে ও বাচ্চার বয়স 4 বছর হয়েছে, মায়ের খেতে অনেক হেরা বার করে দিছে। ওই শ্বশুর মানুষ আর সহ্য করতে পারে না এই ছেলের আপনার যারা পালক, তারা সহ্য করতে পারে না দেখে তারা করছে মাল সামানা সব ঘরেতে নামে বাইরে ফালাই দিছে ফিক্কা মেরা, যে আমাদের বাড়িতে যাও গা বাবা, তোমাদেরকে রাখতে পারব না। তখন একটা অন্য বাসায় ঘর নিছি আমরা। এখন আমি কিছুই বুঝি না, থানাও কিছু বুঝি না, বাবা মাও দিয়ে নেয় না, কিছুই বলে না, আর শ্বশুর বাড়ির মানুষও কিছু বলে না, আমি কিছুই বুঝলাম এটা রাখা করা। এরকম করতে পরে এই মাইয়ার 4 বছর বয়স হয়েছে, আর ওই ছেলে একটু বড় হয়েছে, 6 বছরের হইব মানে 6-7 বছরের, আর ওর 4 বছর। তখন ওরে 4.5 বছর হয়েছে, আর ওর ভর্তি করছি একটা মাদ্রাসায় ওইখানে। আচ্ছা, কইরা এখন আমি কি করি জানেন, ওই আকরবাতি আছে না, ও নিশাবানি খায়, অত টাকা দিত না, 60 টাকাই না দিত রাত্রে বাজার করার জন্য। আর সব খাইয়া লইতো। ওই দিয়ে আমি ওই টুকটাক 12 টাকা কেজি চাল ছিল তো, আর ডাইল ছিল, সব তো মাংস ছিল 60 টাকা। তো ওই 1 কেজি চাল আনলে আমরা সুন্দর 2 দিন হইয়া যেত, আধা কেজি করে, অত খাইতাম না। আকরবাতি আছে না, এগুলা ওদিকে দেয় বাড়ি বানাইতে। তখন আমি মানুষে বানাই দেখে শিখছি। তো প্রতিদিন 3 কেজি বানাইতাম। সিয়ারি খাইয়া অনেক বাড়াইতা ঘুমাই থাকতো। হ্যাঁ, আমি ঘুমাইতাম না, আমি ওই বৈশা ঘরের মধ্যে ওই গোলাইয়া বইয়া বানাইতাম। তো সবাইতে বেশি বানাইতাম, 4 কেজি কি 4.5 কেজি বানাইতে পারতাম আগরবাতি। জি, বেড়ারা দিয়া যায় বাসায়, গুড়িও দিয়া যায়, গোলাই নিতে হয় আটার মতন করে। তো বানাইতে ওই বেবিও আমার শিক্ষা লাইছে ওগুলা।
মানে আপনার তো বড় মেয়ে? হ্যাঁ ওই মেয়ে 4.5 বছরের মেয়ে শিক্ষা লাইছে দেখতে দেখতে। আচ্ছা। তো ও একবার মতন বানাই দিত আমারে, যেরকম বানাইতো মাইজি ওরে ভর্তি করছি একটা মাদ্রাসায়। আর ওই 4.5 কেজির মতন বানাইতাম, কোনোদিন 3 কেজি বানাইতাম, বানাই রাখতাম, পরে লোক আসলে নিয়ে যেত এক লগে 1000 1200 কত টাকা পাওয়া যেত? 1500 1200 এরকম পাইতাম 10 দিন প্রতিদিন? 15 দিন পরে। 10 দিন 15 দিন পরে? হ্যাঁ 10 দিন পরে। বহুত কঠিন কাজ। কঠিন অনেকগুলা, এতগুলা হইতো 1 কেজি। ওগুলা রাস্তায় সুগার লাগতো মিল্লা মিল্লা, আচ্ছা, সুগার আচ্ছা। পরে আবার বাইন্দা রাখতাম। আচ্ছা। তো লোকটা নিয়ে যেত। তো এই 10 দিন 12 দিন পরে 1500 1200 টাকার মতন আইতো। আচ্ছা। আইলে আমার কাপড় চোপড় আমি নিতাম নিজেরটা, ও বাচ্চারে কিছু দিতাম, দিয়ে বাচ্চা মাদ্রাসায় ভর্তি করছি। করার মনে 2 মাস কি 4 মাস পরে হিরণ ধরছে। এখন ওই পাকঘরে বৈশা বৈশা খাইতো প্রথম অন্য মানুষের সাথে। আপনার জামাই? তখন হিরণ ধরছে পরে। এখন আমি বুঝি না যে ও কি খায়, এটা খায়াটে ঘরে যাই চুপ করে দমন ধরে শুয়ে থাকতো। এখন আর আমার সাথে ওই মারামারিটা কম করতো। ওইটা খাওয়ার পরে মারামারিটা কম করতো, কিন্তু টাকা চাইতো আমার কাছে, খালি টাকা না দিলে মারতো। এই যে দেখেন এই কেন্নার ভিতরে, এই যে এই কেন্নার ভিতরে রড দিয়া বাড়ি দিয়া এগুলা এমনও কালো হয়ে রয়েছে। এই যে দেখেন কেন্নার ভিতরে দোনো হাতে আছে, ওর পায়েও আছে, বাড়ি দিত এইভাবে। বাইরে দিতেও কাপড় চোপড় নিত, থালা বাটি নিয়ে যেত। তখন ও তো বড়, 5 বছর হইয়া গেছে, আর ওই ছেলেও তো একটু বড়। তখন কি করবো, ওই কাজ লইছি একটা, সবাই দিয়ে কিস্তিতে টাকা উড়াইয়া চলে সুন্দর। ওই আগরবাতি দিয়ে চলবো না, মিশিংটা আনতালে জালি ব্যাগ সিলাই নেট গুলা ওই ফলের দোকানে দেয়। অনেক একজনে বুদ্ধি দিয়ে কি, ওই তোর স্বামী তো ওই নিশা ধরছে, এখন তো ওই বাচ্চা দুটার জীবন নষ্ট হইব, আর বাবা মাও নেয় না আমার আয়সা, কেউ পাশেও দাঁড়ায় না। তখন বললাম যে একটা মিশিং কিনবো, তখন কিস্তিতে টাকা উঠেছি 10,000। আমি এখানে একটা বিরতি নিতে চাই। প্রিয় শ্রোতা, আপনারা তো শুধু গল্পটা শুনছেন, ইনফ্যাক্ট আমি বলবো যে এতদিন যাবৎ কোনো একটা ঘটনার আপনি রেপ কেন্দ্রিক কোন তোর 1000 সিলাইতে পারব না, তখন একটা মোটর কিনা নিলাম 500 টাকা দিয়া। আচ্ছা। কিনা লাগাইয়া এখন সিলাই আমি, ও বাস করে। আর ওই ছেলে পড়ে না, ক্লাস 1-এ ভর্তি করছি, 2 উঠছে, পড়ালেখা করতেছে না, খালি খেয়ালে বাচ্চা কাচ্চার লগে। আচ্ছা। ওই বাবার মতন বুঝছেন, খেয়ালে খেলতেছে না। আর ও মেয়ে পড়ে মাদ্রাসায়, তখন মাদ্রাসায় পড়তে পড়তে ওরম নিশা খায়, এলাকার সবাই ওরে চিনে। কে নিশা খায়? ওই হাজবেন্ড খায় নিশা। এলাকার সবাই বলতে? সবাই, এলাকার সবাই চিনে ওর ছোটতে, এই এলাকা 5 বছর। আপনার হাজবেন্ড কে চিনে? হ্যাঁ চিনে, চিনলে তো চিনে, এটা তার মেয়ে। ওর মাদ্রাসায় মানুষে খারাপ কথা বলে। কি বলতো মনে আছে? বাবা মনে আছে? একটু একটু বলো তো, তোমাকে তুমি করে বললাম, একটু বলো। বলে যে হিরণ চিরমে, এই সমস্ত কথা বলতো, আমার অনেক খারাপ লাগতো। ওকে। তখন আমি মানে করম কি, ওইখানে থাকিও না আপাতত। পরে ওই মাদ্রাসায় বেতন দিতে পারতাম না, ওই জালি ব্যাগ দিয়ে যা পাইতাম ও দিয়ে ঘর ভাড়া দিব নাই, কিন্তু একটা বাড়িতে 3 সেট ভাড়া গেছি। ও পাইতে আমার মিশিংটা নিয়ে যাইতে ধরছিল। পরে এলাকার লোক আছে ভালো নেতা, ওর রাস্তার মধ্যে দিয়ে কান্দা পড়ছি আমি, ওই কাকা মিশিংটা নিয়ে যাবো, আমার টিভিটাও নিয়ে গেছে ঘরের থেকে, আবার ওর চাপারের ছোটোগুলো নিছে, কারণ আমার আছে গেলে মিশিং আর একটা খাট আছে, আর কিছু নেই করে, আর ওই আন্টি পাতিল করে আছে আমাদের, আর কিছু নেই। মিশিংয়ের মাথা নিয়ে যাবো, আমি এমন গ্যারান পাইতেছি। আর আমি ওই জালি ব্যাগ সিলাই মানুষের বাসায় দিয়ে আসি, আবার নিয়ে আসি। আর ও দেখছে কিভাবে খায়, ওরা জিজ্ঞাসা করেন। দেখছেন? তুমি কি দেখেছো তোমার বাবা তোমার সামনে নেশা করতো? হ্যাঁ। কি করতো বলো তো একটু? মানে উনি কি বেঁচে আছেন? আপনার বেঁচে আছেন? না এখন নাই, মারা গেছেন। বলো। আল্লাহ তাকে ক্ষমা করুক। আমি মৃত ব্যক্তি সম্পর্কে কখনোই এরকম কিছু বলাটা প্রয়োজন না এবং উচিত না। আমি তবুও বলি, একটা মানুষ যে কর্মটা রেখে যায় দুনিয়াতে সেটাই মনে করে। তবে আমি তার জন্য দোয়া করি অন্তর থেকে যে আপনাকে আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করুক, আমি এটুকু বলতে চাই। তবে আজকে আমি গল্পের প্রেক্ষাপটে আমি ঘটনাগুলো তুলে নিয়ে আসছি, ওনাকে আমি অ্যাকিউজ করছি না, কারণ আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি যে ওই মানুষটাকে যদি আজকে আমি আমার এই অনুষ্ঠানে আনতে পারতাম, তিনি তার সমস্ত খারাপ কাজের পেছনে হয়তো কোনো যুক্তি দাঁড় করাতেন। তো সেটা তো সম্ভব নয়, কিন্তু যে কোনো কাজই আমরা করি না কোনো পরিবারের সদস্যদের উপর সেটার একটা ভয়াবহ ইম্প্যাক্ট পড়ে, যেটা পড়েছে, এবং যে কারণেই কিন্তু আজকে ওরা স্টুডিওতে। হ্যাঁ, কি হতো একটু একটু বলো তো। মানে ঘরের মধ্যে মোম জ্বালাতো, হ্যাঁ, মোম জ্বালিয়ে পয়সা দিয়ে, মানে মুখ দিয়ে কি যেন একটা। তুমি তোমার বাবাকে বলতা না যে বাবা এটা করো না? আমি আমার বাবাকে অনেক ভয় পেতাম, কারণ আমার বাবা সবসময়, আমি দেখেছি যে আমার বাবা শুধু মানে মারামারি করে, আমার আম্মুর উপর অনেক অত্যাচার করে। আচ্ছা। এই যে আমি আমার আম্মুকে মারলে আমি আমার বাবার পা ধরতাম যে মেরো না, আমার মাকে মেরো না। মানে উনি ছুরি দাঁড় দিত ঘরের মধ্যে, তারপরে মশারির মধ্যে ম্যাচের মানে আগুন মানে ধরিয়ে দিবে, এই পর্যায়ে মানে বাড়াইতে গোটাইকে আনতাম, বাড়াইতে পরে থামাইতো, ছুরি ধার দিত, অনেক বড় বড় ছুরি ধার দিত উনি। খুদ নিত, জবা করবো রাত বেলা, মানুষের ঘরে যা হাত তুলতো? না না, আমার গায়ে হাত তুলতো, শুধু আমার মার গায়ে হাত তুলতো। তোমার সাথে কেমন ব্যবহার করতো বাবা হিসেবে? দিনের বেলা ভালো থাকতো,
কিন্তু রাত্রে তো নেই। বইতে তো এক কোনায় থাকতো দুই বাচ্চা, মশারির কোনায় বসে থাকতো দুজনে। মানে ওর বড় ভাই আরো? আচ্ছা, okay, তখন তো এই যে আপনার মেয়েটা না, হয়নি। এই সংসার তো আমার অনেক পরে আচ্ছা হয়েছে। ঠিক আছে, তো বলেন তারপর। তখন এই এরকম করতে করতে পরে হঠাৎ করে এখন মিশিংটা আছে, ওই লোকটার বললাম, তখন ওই লোকটার বাড়ি লিরে বলছে যে ওর হাজবেন্ডরে এখান থেকে বার করে দিতেছি, আর এখানে আসবো না, জায়গা দেব না। তখন আমি, ও গেছে কাজে, আমি চুপে বাড়ির সাথে শেয়ার করে রুমটা ছাইড়া দিছি, দিয়ে আমার দুই বাচ্চা নিয়ে একটু দূরে চলে গেছি আমি, যাই ওখানে বাসা নিছি, নিয়ে ওখানে থাকি। ও কিভাবে জানি গেরান পাইছে, ওখানে চলে গেছে। যায় আমি দরজা খুলি নেই, জালনা দিয়ে বলে যে আমার প্লেট দে, আমার বালিশ দে। তখন আমি জালনা দিয়ে প্লেট দিছি, বালিশ দিয়ে দিছি। আমার হাত ধরে এইভাবে মোচড় দিছে, হওয়ার মতন না, মানে জালনা দিয়ে পারে না, আমার মারবো এখন, আইসি কে ওর সংসার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন আমি দিয়ে দিছি, সে ওরা বড় মাদ্রাসায় যায় আসে, এখন ওরে কোথায় রাখবো আমি, এখন কই যাব না যাব। ওরা কি দেয় জানেন, বাড়িওয়ালার ভাড়া দিতে পারি না, দেখে মিশিংটা বিক্রি করে লাইছি। এখন দিয়ে মিশিংটা দিয়ে কাজ করে খাইতাম। গেছিলাম মোহাম্মদপুর, বড় ভাই থাকে, বড় ভাইয়ের কাছে গেছি টাকার লাগিয়া। বড় ভাই বলে যে তুই আর কয়দিন পরে আইলে আমি কিছু দিতাম, তো তোর বাবির লেগে দেশে টাকা পাঠাই দিছি, এখন তো আমি দিতে পারম না বোন। তো চলে আইছি। মেজো বোনে এই সময় একটা ব্যাংকে চাকরি করতো, মেজো বোনের কাছে কইলাম, ও কয় কি আমার ব্যাংকে টাকা থইছি, উঠান যাব না, মানে দিব না। আর ওই বড় বোন ওই থাকে হইলো শ্বশুর বাড়িতে বরিশাল, এখন আর ঢাকা থাকে না, যে ওর কাছে যায় চামু কিছু। তারপর ও হঠাৎ করে ঢাকা আসছে, আসছে পর ও বলে যে আমাদের বাসায় এসে খাইস। তো কয়দিন খামো, ওদের বাসা দুইটা বাচ্চা লেবো, যেন ওরা তো বাচ্চা কাচ্চা আছে, স্বামী আছে, ওরও 3-4টা বাচ্চা হয়ে গেছে। তখন এই মেয়েরে বললাম কি তুই ওই তোর দাদিকে বাড়তে একটু থাক, আমি দিই আমার বোন ছোট বোনের লগে যাই থাকা, কাজ কাম কিছু করতে পারিনি, কইয়া মিশিংটা বিক্রি করে বাড়িওয়ালার ভাড়া দিয়ে দিছি। আচ্ছা। দিয়া এখন 4 দিন ধরে আমাদের ঘরে একটা টাকাও নাই, আমি কিছু করতেও পারতেছি না। কাজের লেগে যাত্রা বাড়ি যাই যায় ঘুরি, গার্মিসে কিন্তু নিতে চাই। আমার এমন করতে করতে বুঝেন একটা স্যান্ডেলও নাই আমার পায়ে, এই খালি পায়ে যাত্রা বাড়ি গেছি, আবার আইসি। শুনেন, আইসা 3টা বাড়াইতার কাছে বলছি, বাড়াইতার অনেক বড় লোক, আর একটা কেমন ওই যে শ্বশুরের মাইয়া, এরও বড় লোক, বোঝেন বাড়িওয়ালা। কইছি কি আমার একটা জুতা থাকলে দেও, আমি খালি পায়ে হাঁটতেই না, ঠোসকা করে আছে পায়ের মধ্যে, হাঁটতে হাঁটতে গার্মিসে টোকাই কাজ। তো বাচ্চা দুটা রাইকা, তখন ওনারা জুতা দেয়নি। তখন আইসা ওই যে শাশুড়ি বিয়া করছে তার কাছে চাইছি, তার আবার কষ্ট বুঝেন, তার স্বামীও তার খরচপাতি দেয় না, সে একটা বাড়িতে ভাড়া থাকে, তার বাড়িঘর ভাঙ্গা, 3-4 বাড়ি ভাঙ্গা লাগছে। তখন সে কি করবো, তার মেয়ে কলেজে পড়ে, তার মেয়ের একটা পুরান জুতা কয় এটা নিয়ে সিলাই লগা। তখন ওই জুতাটা নিয়ে একটু মুছি দিয়ে সিলাই, ওটা পিন্দা যাত্রা বাড়ি একটা মিক্সে সিলানের ওই জায়গায় কাজ নিছি। ও টাকা দিব, মাস শেষ হইলে ডেলির টাকা দিব না। 4 দিন ধরে ও বাচ্চা দুইটা না খাইয়া জানেন কান্না করতেছে, ওরা নাকে একটা চুঙ্গি ছিল, ওইটা এক জুতা বিক্রি করে। ওনার আবার আমার আবিয়াতে কালেতে চিনে, ওই এলাকায় থাকে। তারপর বিয়ার আগে তো এগো করে যাইতাম আমরা খেলতে খুলতে, হের ছেলের লাগে তো হেরা চিনে। আমি কই কি নিজামের আম্মু আমার নাকের চুঙ্গিটা রাইকে আমার কটা টাকা দাও, কয় কি কে, আমি কি ওই 2 বাচ্চা না খায় মরতাছে, ও তো জানে ও মুখের বউ, আমি সব চিনি, আমার হাজবেন্ডের সবাই। ফলে তারা পানি বাঁচছিল, ওইটা দিয়েছে, 2 বাচ্চারে খাওয়াইছি। আমার বলে তুই খা, আমি না আপা আমার পেটে বাদ যায় না, আমি খাম না। আর ও তো ওই হিরোন খাইয়া খাই রাস্তা ঘুরতেছে। পরে করছি কি নাকের চুঙ্গিটা তাদের কাছে বেচছি 200 টাকা, বেচছে ওই চাউল পাত বাজার ভাত আইনা কয়দিন খাইছি। খাইয়া এখন ওই যে আগে তো উঠে না কাপড় টাপড় ছিল, আমার ঘরে কাপড় পরতাম, তো এই 3-4টা কাপড় ছিল, আর একটা রেডিও ছিল ঘরে, ওটা আর দেয়নি ওই হিরোন ছিঁড়ে আমি। ওই রেডিওটা বিক্রি করছি একজন ধরে, বেচছে আবার কয়দিন চলছি। এরকম কত কত মাসটার বেতন পাবো, মানে এই মাসটা এমনি চলতেছি। আর আবার 4টা কাপড় ছিল, কাপড় 4টাও বেচছি, বেচে এমনি করছি। কইটা দিয়ে কি বেতন পাবো, মাস শেষ কি এমনি চলুম চলতে, ঘরের জিনিসপত্র সব ওই বাড়িওয়ালারে দিয়ে দিছি। যেমন আমি ঘর ভাড়া বাজাইলে তো আমি দিতে পারবো না, দিয়ে আমার ছোট বোনের কাছে গেছি গা, আর ও মাইয়া ওই দাদির কাছে দিছি মাদ্রাসা হেদের বাড়ির কাছে। আর ছোট বোনের কাছে যে 2 মাস ধরে থাই, ওই মাইয়া ওদের কাছে থাকে, ওরা যা দেয় খায় থাকে, আর ওই ছেলেও ওদের কাছে। দোনোটা ওই শাশুড়িরা নিছে দায়িত্ব, যে কয়দিন থাকুক তুমি নিজের পায়ে দাঁড়ায় পরে নিয়ে যেও। তো এইভাবে থাকতে থাকতে পরে বড় বোন বলে যে এরকম করে চলবি কয়দিন, তো আমার কাছে এসে থাক। তখন ওর সামনে একটা রুম নিয়ে দিছে, দিয়া বলে যে তুই এখানে থাকি একটা কাজ কাম করে, ওরা আমি দেখুম, তুই চলিস। এইভাবে করতে করতে পরে ওই মেয়েটারে আর ভর্তি করতে পারিনি ওইখানে যায়া। এখন ওই মাদ্রাসাতে মানুষের খারাপ কথা বলে, আবার হুজুরা বলে যে তুমি বেতন নিয়ে আসো না, বলে দিকা ও পড়ার থেকে নিয়ে গেছি, নিয়ে ওই বোনের কাছে থাকি। তখন ওইখানে বোনে ভর্তি করে দিছি স্কুল ড্রেস বানাই দিছে বড় বোনে। তো বড় বোনটা একটু আদর করতো,
তো এই বড় বোনের কাছাকাছি রাখছে, রাখতে রাখতে ওই বড় বোনের জামাই তো পিছ লইছে। পিছ লইছে যে ওর আমার সাথে মানে দুষ্টামি করতে চায়, ওর মানে বেকায়দা শৈলে মিলে বর্ষ করতে চায়। ওর 3 সন্তান, 3 সন্তান, ছোট ছোট আর বেশি বড় না। তখন বোনের বলি নেই এরম যে কয়টায়, বলে যে চুপে, বলে রাস্তায় তুই আমার কাছে বিপদ বললে আমি কন্ট্রাক্টদারি করে পয়সাও ভালো কামাই, টাকা বোঝান প্রতিদিন অনেক টাকা আনে, কিন্তু আমি আমার বোনের কাছে শেয়ার করিনি, আজ পর্যন্ত বলিনি এই কথাগুলো, আজকে প্রথম রেডিওতে বলছেন, আজকে প্রথম বলতাছি। তখন বলি যে না এনে থাকলে আবার বোনের ঘরও দেখি মারামারি করে হাসবেন, বাচ্চা ঘরও মারে, বোনেরও মারে, বলে যে না এনে থাকুম না। তখন ওইখান থেকে সইরা আলাদা একটা বাসা নিয়েছি, টিন সাইড নিয়ে এখন কাজে লাগছি যাত্রাবাড়ি। আচ্ছা, মেক্সি সিলাই, রেডিমেড মেক্সি 5 টাকা করে পিস দিব। ওকে, পরে সিলাই পেটিকোট মেক্সি সিলাইতে সিলাইতে ওই টাকাটা দিয়ে ঘর ভাড়া দেই, মাস শেষ ওদের 2টারে খাওয়াই। এর মধ্যে আমার বাবার কাছে বড় বোন ফোন দিছিল যে সালমা কিভাবে খাইবো। বাবা বলে যে ওর কাছে সিলাই মেশিন আছে না, ওইটা দিয়ে খাইতে পারে না, এই কথা বলছে। শুনি না মনে কষ্ট লাগছে বুঝছেন। পরে কই বাবা মাকে দরকার নেই, বাবা বাচ্চা আছে ওই সময়। তখন বাইরে তো আর খোঁজ নেই, আর কেউ নাই খোঁজ নেন। তখন কি করবো, ওই জায়গায় বাসা নিয়ে থাকি। হঠাৎ করে আমার এত অসুস্থ হয়ে গেছি কাজ করতে করতে, বুঝেন, বিছনার লগে লেগে গেছি। লাগার পরে ওই 2টা লোক, আমার বাবা আবার বোলার থেকে বাড়ি বিক্রি করে নোয়াখালী বাড়ি করছে। করার পরে ওই লোক 2টা আমাদের বাড়ির লগের, এই ক্যান্টনমেন্ট চাকরি করে, আর্মি ক্যান্টনমেন্ট, সিপিলে চাকরি করে। তখন ওরা মানে আমাদেরকে চিনে, তাই শুক্রবারে বিকেলে আর্মিকে বন্ধ থাকে, তো ওরা 2জন আমার বোনের বাসায় আসতো, বোনের জামাইয়ের লগে কথাবার্তা বলতো। ওখানে আমারে বললো যে তুই কি করস, আমি এরম এরম করি ভাই, কিভাবে চলমো 2টা বাচ্চা নিয়ে। বলে যে তোর ছেলেটারে আমাদেরকে দিয়া দেয় ক্যান্টনমেন্টের মধ্যে, ও টুকটাক আমাদের সাথে করবো টরবো থাকবো। তো ছেলেটারে ওরা নিয়ে গেছে ভিতরে। তো নিচে পরে 1 দিন 2 দিন ওরকম দেখছে, ওই ওর বাবা দেখছে, দেখে বলে যে একে বলে যে আমার বোনের ছেলে। মানে আপনার সেকেন্ড হাজবেন্ডের কথা বলছেন আপনি? ওকে, হ্যাঁ, আমার বোনের ছেলে। তখন আপনার প্রথম হাজবেন্ডটা কোথায়? প্রথম হাজবেন্ড ওই রাস্তা ঘুরে খায় টায়, নিশা পানি। আপনার সঙ্গে যোগাযোগ নাই? না যোগাযোগ নাই, 2 বছর হইছে এখন যোগাযোগ নাই। এখন একদিন দেখছি রাস্তায়, ডিভোর্স হয়নি কিন্তু যোগাযোগ নাই? না, 2 বছর হয়নি। আর ওর সাথে আমার কাবিনও হয়নি, এমনি বিবাহ দিচ্ছে, মানে মৌখিক ভাবে দিচ্ছে তারা। তখন ও একদিন দেখছি রাস্তায়, দেখছি নাক মুখ একবার ফুলা, পাওয়াত ফুলা প্রচুর। এই আমার বড় বোনের জামাইয়ের কাছে যায়, কইতাছে দুলা ভাই আমি 3 দিন ধরে খাই নাই, আমার কটা ভাত দাও। তো আমার বোনের হোটেলে নিয়ে বলে ভাত বুত খাওয়াই পাঠাই দিচ্ছে। আমাদেরকে অনেক বিশ্রায়, সে পায় না, তন্ন করে পাইলে তো আমাদের মারবো, হ্যাঁ। তো পায় না দেখে ও বিশ্রায় টিশ্রায় ওই দোলাইফার ফুইরা থাকে, রাস্তাঘাটে ফুইয়া থাকে, আর মানুষের ওইটা চুরি করে। তখন ওই ঘর নিয়ে থাকি ওই লোকটা বলছে যে তুই চল একদিন তোর বোনেরে দেখতে যাবো। তো আমারে দেখতে আসছে, দেখতে আসছে একদিন, দেখছে দেখে চলে গেছে। গিয়া ওনার রেশন পাইতো 20 কেজি চাউল আর 15 কেজি আটা। এই রেশনটা ওই লোকটারে দিয়ে আমার বাসায় পাঠাইছে। 3 মাস রেশন পাইতো। মানে সে কি আর্মিতে ছিল? আর্মিতে ওই সময় সার্জেন্ট ছিল। হ্যাঁ, সার্জেন্ট ছিল। দেওয়ার পরে একদিন আবার আসছে আমাদের বাসায়, মিষ্টি নিয়ে আসছে। নিয়ে আসে আমি আর আমার ওই ভাইটা দেশের, ওনার সামনে আসছে, আরেকটা ভাইও আসছে, 3 জনই আসছে। 3-4 একটা বাড়িতে অনেক বাড়াইতা ওই বাসায়। তখন আমার মানে দিছে একটা নাম্বার মুট কইরা লেইকা ফিক্কা মাইরা আমার ঘরে দিছে। ওরা যদি দেখে মাইন্ড করে, ফিক্কা মাইরা দিছে। ওই লাগে 100 টাকা দিছে। আচ্ছা, দিয়া মানে ওইটার মধ্যে লেখা আছে যে আমার কাছে এটা দিয়ে ফোন করবে, এই টাকাটা দিয়া তুমি জুরিয়ান রেলগেটের থেকে, আচ্ছা তোমার সাথে আমার কথা আছে, এটা লিখছে। তাই আমি তো আর অত পড়ালেখা জানি না, ভালো করে বুঝি না। তো একজনের দিয়ে আমি পড়াইছি। এই সময় আমার ওই বাচ্চা অত মানে পড়তে পারে না, পড়াইছি। পর দেখি ওই কথা লেখা। তখন আমি একদিন রেলগেটতে ফোন দিছি পরে সে আমার জিজ্ঞাসা করলো যে আপনি কিভাবে চলেন টলেন। তা আমি বলছি আমি এরকম কাজ করে চলি। বলে যে আচ্ছা আপনি আমার সাথে একটু দেখা করেন, আপনার আমি সিএমএস একটা চাকরির ব্যবস্থা করে দিম। নাচ। নাম কি ছিল ওনার? খুরশেদ আলম। আচ্ছা, না সিএমএস একটা চাকরির ব্যবস্থা করে দিম। তখন আমি বলছি যে আচ্ছা যদি আমার একটা চাকরির ব্যবস্থা করে দেয় তো আমার ভালো হইব, সরকারি চাকরি হইলে আমি চলতে পারবো 2টা বাচ্চা নিয়ে। এভাবে বাচ্চার বয়স 7 বছর হয়ে গেছে। মানে এটা প্রথম বাচ্চা না? এই যে ওর বয়স আচ্ছা 7-এ পড়ে গেছে এরকম। তখন এই মেয়ে পরে ক্লাস 1-এ মনে পড়ে এরকমই হইব, 1-2-তে পড়ে। কোথায় তখন? ছেলে আমার লগে আছে। ছেলেটা তখন ছেলে আমার লগে আছে, ঘুরে গাড়ে কোনো কাজ করে না। ও তখন ওই ক্যান্টনমেন্ট দিছি, ও কাম পছন্দ হয় না আর
ক্যান্টনমেন্টে দিয়েছিলেন কিন্তু ওখানেও কাজ পছন্দ হয় না। ওরা কাপড় দোলাই করে, ওরা আব্বু না, ওরা বসে না পাইনি, ওই সিপিল ওরা কাপড় দোলাই করে আর্মি গো, ওগুলার লগে একটু কাজ কাম করতে দিছিল, কিন্তু করবো না। সে আয়সা পড়ছে, আয়সা ঘরে শুয়ে থাকে, আমি কিছু বললোই খেলে টেলে আয়সারাই, আমি যাই লেগা কাজে, ও ভাত বুত খায়, ওর খেলে খারাপ পোলাবেনের লাগে মিশে, পড়াশোনা করেন না, পড়াশোনা করে আপনি শাসন করেও করতে পারেন। শাসন করলে কি বা আমার মানে কিছুই কয় না, আমি মারলে চুপ করে থাকে, আমি গেলে ও খেলে টেলে, আর আমি না থাকলে পলায়া থাকে, থেকে ভাত বুত খায়, এরকম করে দিন যা রাত পয়, ওর খালি না খাইলে না খায় থাকে। বাবা খুবই বাবার কাছে যায় না, এই যে বলি বাবা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যামিলির জন্য, খুবই ইম্পর্টেন্ট। এবং একটা ব্রোকেন ফ্যামিলিতে আসলে যারা বড় হয় তারা বুঝতে পারবে যে একটা মার অ্যাবসেন্স কিংবা একটা বাবার অ্যাবসেন্স ওই পরিবারের জন্য কতটা ভয়ানক, বা তার বড় হয়ে ওঠার জন্য কতটা ভয়ানক। বলেন তারপরে কি হলো? আপনি তারপরে এভাবে উনি বলছে চাকরি দিব, বললা চাকরি তো দিব না, আমার লগে সিটিং বাজি করবো, আমি তো আর বুঝি নেই। উনি এভাবে আমার ওই লোকটা দিয়ে একটা মোবাইল কিনা ফাটাইছে, সিটি সেল মোবাইল, সিমও বইরা দিছে, 2,000 টাকা পাড়া ওই লোকটারে দিয়া পাঠাইলে, আমি ওই টাকাটা দিয়ে স্যালাইন মেলাইন নেই, এটা মানে আমার বড় বোনে জানে না ওই লোকটা পাঠাইছে, জানে মনে আমার কাজের টাকা, এই মানে আমি আনছি কাজের থেকে, ওই যাত্রাবাড়ির থেকে, তখন ওইটা দিয়ে স্যালাইন মেলাইন নিয়েছি, শরীরে একটু সুস্থ হয়েছি, আবার কাজ করি তো হঠাৎ করে আমি ভাবলাম, লোকটা আমার অনেক কিছু বলে, মানে যে আমি তোমার দায়িত্ব নিবো, তোমার কাজ করা লাগবো না, আমি 20,000 টাকা বেতন পাই, রেশন পাই, আমার কেউ নাই খাওয়া। ছিল? হ্যাঁ, বিবাহিত, 2টা বাচ্চাও ছিল না। এটা আপনি জানতেন? না, জানতাম না। আমার ওই ওরে হাত করে নিছে, ওই লোকটারে, কারে? ওই যে আমাদের দেশের ওই লোকটারে হাত করে নিছে, বলতে না। হ্যাঁ হ্যাঁ, তখন জানতাম না কিছু, তখন বলে এগুলো, আমি বলি না ভাই, আমার 2টা বাচ্চা আছে, এটা নিয়ে কেউ সংসার করে কিনা? করে না, করলো। পরে আমার বাচ্চাটির লাত্তি লুত্তি দিয়ে ফালাই দিবেন আপনি, বলে যে সবাই একরকম মনে করেন না আপনি। দেখলাম লোকটা অনেক ব্যবহার ভালো টালো, এরকম দুর্বল হয়ে গেছি একদম, মানে তার প্রতি। ও স্যার, সে বলে যে তোমার বোনের কাছাকাছি তুমি থাইকো না, তুমি আমি একটা বাসা নিয়ে দিই, তুমি ওখানে বাসা নাও। তখন আমি বলছি যে না, বাসা তো নিব আমি, কিন্তু সেই বাসা ভাড়া আমার কে দিব? বলে যে আমি দিব। তখন আমি বাসাটা ছাইরা ওই পারে, রেল গেটের ওই পারে একটা বাসা নিছি, ভাড়া মনে 4,000 টাকা হইব না, 3,500 টাকা বাসা ভাড়া নিয়ে, আমার 2 ছেলে মেয়ে নিয়ে আমি ওইখানে গেছি। যাওয়ার পরে টুকটাক কিছু মাল সামানা ও কিনা দিছে, আর ওই লোকটারে দিয়ে রেশন মেশন পাঠাইছে বাসায়, পাঠাইছে। পরে বাড়িওয়ালারে বলছি আমার 2 বাচ্চা আমি থাকুম, আমার হাজবেন্ড থাকবো, এ কথা বলছি। এখন আমি বলছি যে আমরা এখন, বলে যে আমরা এখন বিবাহ করব, উনি বলছে আমার প্রস্তাব দিছে। তাই আমি বলছি তাহলে কে সাক্ষী থাকবো? বিবাহর সাক্ষী আছে না? তখন ওই লোকটা আর একটা লোক, এই 2 জন সরকার, একজন মৌলবী ডাইকা আমরা বিবাহ করছি। আচ্ছা, তো এই বিয়ে করার আগে তো আপনার আগের হাজবেন্ডের সাথে আপনার তো সেই অর্থে সম্পর্ক ছিল না, তার চিনিও না, জানিও, দেখিও নেই, আর তারে এই 2 বছর সে আমার কোনো খোঁজ খবর না, আমরাও তার খোঁজ খবর না। আপনি বিয়ে করার আগে আপনার ছেলের মেয়েদের সঙ্গে আলোচনা করছিলেন যে আমি এরকম একটা বিয়ে শাদীতে এরকম? বলি আপনারে, তখন আমি বিবাহ করতে চাইছি, কিন্তু আমার এই মেয়ে বাধা দিচ্ছে। আচ্ছা, ছেলে কিছু বলে না, ছেলে জিয়ানে রাইতে না খাই, ছেলেও বোঝে না সব কিছু, মানে অন্যরকম। ও মেলে বলে যে না, এরে আমি বাবা বললে স্বীকার করুম না। আচ্ছা, বোঝে সব, বলে যে না। আমি বলি যে থাক বাবা, আমরা ঘর নিতে গেলে ঘর দিব না আমাদেরকে। মানুষে বলে যে ঘর নিতে আইসেন আপনার হাজবেন্ড কি করে? বলি যে আমার 2 বাচ্চা আর আমি। বলে যে না, বাসা দিব না, বাসা দিব না। আপনি কিভাবে বাসা ভাড়া দিবেন এই কথা বলে। তখন ওরে বললাম যে একটা গাছের তলে যদি থাইকা তোমরা বাবার পরিচয় দিয়ে থাকো, মানুষ সম্মান দিব তোমাদেরকে যে তোমার বাবা। This is our society, Priya Shroda. This is our society, and of course you have to face it. দেখুন, আজকে যে মানুষটার জীবন গল্প আমি এখানে তুলে ধরছি, সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ে, প্রান্তিক অনেকেই বুঝবেন না বলে, নিম্ন পর্যায়ের একজন মানুষ, দিন এনে কোনো রকম একবেলা পেট পুড়ে খেটে খাওয়া একজন মানুষ, এবং সেই মানুষটা যদি নারী হয় তাহলে তার জীবন সংগ্রাম কতটা ভয়ানক হতে পারে এটা জীবন গল্পে নতুন করে প্রমাণ দেওয়ার কিছু নেই। কিন্তু এই রকম একটা পরিবারেরই তার একটা সন্তান, সে রেপড, যার 11 বছর বয়স। ক্যান ইউ ইমাজিন দ্য সিচুয়েশন? ওকে, আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, বলেন। তারপরে বিবাহ করার পরে উনি সেদিন আমাদের বাসায় ছিল, কিন্তু আমার ছেলে ছিল না। ছেলে পরে ক্যান্টনমেন্টের ভিতরে ওদের সাথে থাকে, আমার এই মেয়ে ছিল বাসায়। তখন এই মেয়ে কান্দে দেখে সে চকলেট মকলেট এনে ওরে দিছে। তখন আমাদের বাসায় রাত্রে ছিল, থাকার পরে সকালে সে অফিসে গেছে গা। অফিসে যে অফিস করে আমার কাছে মানে প্রতিদিন থাকে না, ইউনিটে থাকে। কিলে হঠাৎ করে থাকে, ইউনিটের কেউ জানলে এনাছে মাইন্ড করতে পারে, এর লাগে ইউনিটে ঘুমায়, মাঝে মাঝে এসে আমার কাছে থাকে এরকম করে 2-3 মাস হয়ে গেছে। তখনও জানেন না আপনি যে ওনার আগের একটা বিয়ে আছে? না, যায় না, দেশে যায় না। আচ্ছা,
2004 সালে বিয়ে হয়েছে, তারপরে থাকতে 2006 সালেও প্যাড হয়েছে। মানে এই মেয়েটা যে মেয়েটা মূলত আজকে ভিকটিম। আচ্ছা, ও ভালোই, লোকটা ভালো, আমার সাথে ব্যবহারও ভালো করতো সব সময়, আমার কোনোদিন মারতো না, খারাপ একটা বকও দিত না, রেশন সবই দিত আমার, তেল। আর আমি ওই কাজটা ছাড়ি নেই, কাজটা করি, মানে একবার কাজ বন্ধ করে দিইনি, যে তার নির্ভয় করে থাকবো সেটা না, যে আমারটা দিয়ে আমার বাচ্চার খরচ চালাইতে পারবো, তারটা দিয়ে আমি ঘর ভাড়া দিব, এরকম। তখন এইভাবে ভেবে ওই বাচ্চা আমার ডেলিভারি হয়েছে। বাচ্চার যেসব 2.5 বছর বয়স, তখন ওনার কুস্টিং হয়ে গেছে। পোস্টিং? হ্যাঁ, হয়েছে হইলো আপনার যমুনা ব্রিজের গোড়ায়। ওকে। তখন উনি যমুনার গোড়ায় চলে গেছে, আমাদেরকে ওইখানে রাইকা। আচ্ছা। চলে যাওয়ার পরে ওইখান থেকে আসে, প্রতি বৃহস্পতিবারে নাইট পাস নেয়, বৃহস্পতিবার রাত্রে আসে, শুক্রবারে সারাদিন থেকে, শনিবারে সারাদিন থেকে বিকালে চলে যায়। ওকে। এভাবে সংসার করতে করতে ওই মেয়ের 2.5 বছর হয়ে গেছে। হ্যাঁ, এই মেয়েটার 2.5 বছর বয়স হয়েছে। এখন কাজ ছাইরা দিছে, আমার হাজবেন্ড মানে সন্দেহ করে যে কাজ করতে যাইতে পারবা না, মানে সারাদিনে ফোন দেয় ওই যমুনার গোড়ার থেকে, আবার ওদের সাথে কথা বলতে চাইতো। আমি যদি বাজারে যেতাম তারপর 10 বার ফোন দিয়ে লাইতো। এরপরে আমি কাজটা ছাইরা দিছি, যে আমরা সন্দেহ করবো যে আমার এই সংসার ডোবাঙ্গিয়া দিব গা। কাজ ছাইরা দিয়ে বাচ্চার 2.5 বছর বয়স। হঠাৎ করে একদিন আমার মেজে বোনটা আসছে, এর মধ্যে আমার বড় বোনও জেনে গেছে, ছোট বোনও জেনে গেছে, আমি বিবাহ বসছি, ফ্যামিলির সবাই জানছে, আমার বাবাও জানছে। তো এখন উনি একদিন আমাদের বাসায় আসছে পর আমার বোনের ছেলে আবার স্টেডিয়াম চাকরি করে, ছবি বানায়, ক্যামেরা নিয়ে আসছিল আমাদের বাসায়, দেশে যাইব ওর মার সাথে। তো হঠাৎ করে আমার এই মেয়ে ওর বাবার কোলে ছবি তুলে নিছে। আমার হাজবেন্ড কখনো আমার লোক ছবি টবি তুলতো না, তো ওদিন গিয়ে প্রথম বাবার সাথে কোলে 2.5-3 বছরের ছবি তুলে নিচ্ছে, 2.5 বছরের 3 বছরের ছবি তুলে নিছে ছবিগুলা রাখছে। হঠাৎ করে 2009 সালে আমার সাথে উনি আর যোগাযোগ রাখে নাই, ওই যমুনার গোড়ার থেকে। আচ্ছা। আর খোঁজ খবর নাই ওনার। এখন 2 বছর হইছে, ওনারে আমি বিশ্রে আর পাই না। হ্যাঁ, ওনার দেশের বাড়ির ঠিকানা কইছে, কিন্তু আমি বিশ্রে মানে পাইতাছি না, ওনার যাইনি। আপনাকে যে বিয়ে করেছিল সেখানে কি কোনো কাবিন হয় নাই? কাবিন হয় না, গতি ক্যান্টনমেন্ট গেছি খোঁজ নিতে বললা। আর ওই নুরুরে বলছি, ও বলে যে কুস্টিং হয়েছে ওই জায়গা, আমার সাথে যোগাযোগ নাই, এই কথা ওই লোকটা বলে। আর গেটে জিজ্ঞাসা করছি যে কেন বিশ্রাম, আমার হাজবেন্ড আবার আমার না করছিল, যে কেউর কাছে বললো না আমি তোমার বিয়ে করছিল, আমার চাকরি চলে যাবো, কিন্তু আমি বুঝতাম না কেন চাকরি দেবো। ওই যে ওর বউ আছে, আবার দ্বিতীয় বিয়ে করলে চাকরি দেবো, এটা আমার বোঝাইতে চাইছে, কিন্তু আমি বুঝতে পারি নাই। এখন 2 বছর ধরে আর কোনো খোঁজ নাই। এখন কি করবো, আবার বাধ্য হইয়া কাজে লাগছি ওই যাত্রা বাড়ি, ওই মিক্সির কারখানায় কাজ করি। এখন 2 মেয়ে হয়ে গেছে, মানে এই মেয়ের লাগে মেয়ে ওরে রাখার আগে কি করবো, রাখতে হয় বাধ্যতা। রেখে কাজ করি করে কোনো মতো চলি 2 বছর ডেইলি ফোন দিতাম 4-5 বার, প্রত্যেকটা সিম বন্ধ করে লাইছে। একটা লোক দিয়ে ফোন দিছে এখন আমারে, ওর একটা ফ্রেন্ড দিয়া বলে যে ও আপনার হাজবেন্ড অসুস্থ, মাদ্রাস নিয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি অপেক্ষা করেন, ও মাদ্রাসতে আসলে আপনার কাছে ফিরে দেবো। মনে একটু সান্ত্বনা পাইছি যে হইতে পারে এরকম কি দেখো। তা বললে হঠাৎ করে ওই লোকটারে ফোন দিলে, লোকটা আর ধরে না, ওই একদিনে বলছে, আর খোঁজ নেই 2011 সালে ফোনটা রিসিভ করছে পরে আমি কান্দা দিছি পরে আল্লাহর কোন কুদরত আসছে আমাদের বাসায়, বলে যে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, মাদ্রাস ছিলাম, সব মিথ্যা কথা। আমি যেমন বলদ, আমার বলদরে বুঝাইছে এমন। তখন গেছে সেদিন, পরের দিন আসছে। এখন আমি বলছি, দেখেন ভাই, আপনি আমার নিয়ে যদি সংসার করতে চান তাহলে আমার সাথে কাবিন করতে হবে, তাহলে আমি আপনার সাথে সংসার করবো, নাহলে করবো না। আপনি গেছেন গা আমার মতন আমি 2 মেয়ে খাওয়াইতে পারবো, সমস্যা নেই। পরে বলে যে করবো, আমি কাবিন করবো। তখন উনি আর আমি শনিয়াকরা গেছি, তখন আমি আর উনি গেছি, গিয়া আমরা ওইখানে রেজিস্ট্রি কাবিন করছি, আবার এমনি কাবিনও করছি, 2টাই করছি। এটা কি উনি নিয়ে গেছে আপনাকে সেই অফিসে, নাকি আপনি নিয়ে গেছেন? আমি নিয়ে গেছি, 2জনে গেছি রিক্সা দিয়া, যা কাবিন করছি। কইরা পরে আমরা কাবিন লগে তো দেয় না, 3 মাস পরে দিছে রেজিস্ট্রি কাবিনটা। আর ওই কাবিনটা দিছে আমার 1 সপ্তাহ না 15 দিন পরে। টাকা দিছে আমার হাজবেন্ড, 5,000 না কত টাকা নিচ্ছে। কাবিনে কি লেখা, মানে কত টাকা দিন? 2 লাখ টাকা কাবিন করছে। তখন কাবিন করে বাসায় আইছি, তো বালের সংসার করতেছি। পরে ওইখানে আবার উনি সিটিংবাজি করছে। ওই 2 বছর পরে আসছে যে চাকরি করে, কিন্তু যমুনার ব্রিজের গোড়ায় এখন পোস্তগুলো আসছে কয়েকদিনের লাগা, চাইছিল কয়েকদিনের মধ্যে আমারে আবার ভোগ কইরা চলে যাইব।
কথা বুঝছেন, মানে মনের ভিত্তি হারামজাদর। তখন ওরা আমি জিজ্ঞাসা করি তুমি এখন কোথায় আছো, আমি উত্তরা র্যাবে আছি। শুনলেন কথা কি সিটিং বাস, উত্তরা র্যাব আছে, ওই কাবিনের ভিতরে র্যাব পরিচয় দিছে। তখন একটু পরে ওনার কাবিন টাবিন করার শেষে যখন ওনার পকেটেতে আমি আইডেন্টি কার্ড বার করে ফেলাইছি, করে দেখি উনি রংপুর 8 ইঞ্জিনিয়ারে কুস্টিং হয়েছে, অরিন অফিসার র্যাঙ্ক ওনার এখন 2009 অরিন অফিসার হয়েছে। তখন আমি বলি এটা কি করলা, কয় কি আরে আমি ছিলাম তো ওই র্যাবে ছিলাম তো এই কয়দিন। শুনলেন কথা, যা কাবিনে র্যাব দিচ্ছে আমার তো সমস্যা নেই। অন দেখি 5 মিনিট পর পর আমার বাসায় চলে আসে। কিরে র্যাবের থেকে 5 মিনিট পর পর তো উত্তরা থেকে আমার বাসায় আসা যায় না, আজকে আমি পিছ লাগুম ওর সাথে, কই যায় ও দেখবো। তখন উনি বাইরে গেছে ঘরের থেকে, আমি ওনার পিছিয়ে পিছিয়ে যাই, দেখি উনি পোস্তাওয়ালা ক্যান্টনমেন্ট ঢুকছে। তো 1 দিন 2 দিন 3 দিন ঢুকছে, 4 দিন দিয়ে আমি গেটে গেছি, যাই বলি যে এই লোকটারে চিনেন, আমার কাছে ছবি আছে, ছবি দেখাইছি। লোকটা কয় কিন্তু অরিন অফিসার খুরশেদ, কি হন আপনি? আমি কি আমার হাজবেন্ড। বলে যে আপনার হাজবেন্ড, আপনার বাচ্চা করা? আমি বলি যে আমার 1 মেয়ে। দেখেছি এক মেয়ে আমার, এই যে দেখাইছি ছোট মেয়েটা। বলে যে ও খারো ডাইকে এনে দিতেছি, তখন ডাইকে এনে দিছে, ও আমার রাস্তায় এনে বাসায় নিয়ে আসছে। আইসা উনি অন্ত জিদ দিয়ে ফাইটা যাইতেছে, গেটে চলে গেছে, এ তো ডেয়ারিং হয়ে যাবো আস্তে 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 করে। আর সইরা গেছে গা রংপুর গেছেন 3-4 দিন ধরে আমার সাথে আর যোগাযোগ নাই, ফোনও দেয় না, ফোন অফ। আমি এলাকা গেটে গেছি চালাই করে, যাই বলি যে আমার হাজবেন্ড এখানে তো চাকরি করতো, এখন উনি কোথায়? উনি তো কুস্টিং হয়েছে, আপনার বলে নেই? আমি বলি না আমার, হ্যাঁ ওইখানে কোথায় এরম জায়গায়, ওরা আমার ঠিকানা লিখে দিছে। আমি ওরে ছোট নিয়ে চলে গেছি এর গাড়িতে, রাইতের গাড়িতে গিয়ে সকালে নামছি, নাইমা আমার হাজবেন্ডে বার করে নিচ্ছি, নিয়ে ওইখানে এসএম স্যারের কাছে বিচার দিছি যে আমি আমার হাজবেন্ডের লগে থাকবো। সব বলছি, বলি যে হাজবেন্ডের লগে থাকবো। তো আচ্ছা থাকলে আপনার হাজবেন্ড ঘর নিলে আপনি থাকবেন। ওই এর আগে আরেকটা ঘটনা হয়েছে, 2009 সালে বাস্ট হয়েছে, যে ওর 2টা বাচ্চা আছে। কেমনে পাইছি জানেন? একটা সিটি পাইছি, ওর মেয়ে সিটি লেখছে বাবার কাছে। 2 মাস ধরে বাবা বাড়িতে যায় না, তার দাদির কাপড় নাই, তার স্কুলের জুতা নাই। এই সিটিটা আমি পাইছি, পাই না সিটিটা আমি একজনের দিয়ে পড়াইছি, আমি পড়তে জানি না, তো পড়াইয়া দেখি কি বাচ্চাটির কষ্টের কথা লেখছে এটার ভিতরে। হইনি আমার খারাপ, তখন আমি এটা মানে গোটপিট করছি। ওই যাই না গেছি দিকে ওই পলাইয়া গেছে ওই 2 বছর আর আসে নাই। পলানের আগে এই ঘটনা বললা গেছি, পলানের আগে পলাই গেছে ওই যাই না। আপনি যখন বললেন না আর্মিতে গিয়ে এই ঘটনাগুলো, তারপরে কি হলো? তারপর যাই না গেছি দেখে ও পলাইছে। ওই সিডি আমার কাছে আজও আছে, আমি রাইকা দিছি সিডিগুলা। তখন পলাইছে, ওই যে পলানের পরে 2011 আইছে, কাবিন করলাম, করার পরে ওইখানে গেছি। ধরলেন ওরে ফাইনালি তো গিয়ে ধরলেন? দর্শি আমরা স্বীকার করছে। হ্যাঁ না সেটা ঠিক আছে, তারপরে কি হলো? মানে ওখান থেকে কি বললো? আপনাদের একসাথে থাকার নিয়ম দিচ্ছে। তারপর যে আপনার হাজবেন্ড ঘর নিলে আউটে বাসা নিব, আপনি থাকেন তার সাথে, নিয়ম দিচ্ছে, থাকেন আপনি, সমস্যা নাই। তখন আমি চলে আসছি ঢাকা, যে মাল সামানা নিয়ে পরে যাওয়া লাগবো ঘর নেওয়ার পরে। ঢাকা চলে আসছি আমার বাবুরে নিয়ে, আসার পর ও গাড়িতে উঠাই দিছে, চলে আসছি। আইসা থাকতেছি ওইখানে আসাম স্যারের বলছে কি আমি ঢাকা পোস্টিং নিতে চাই, তাহলে আমার 2টা ফ্যামিলির আমি দেখতে পারবো। ঢাকা পোস্টিং নিতে চাই? হ্যাঁ, তখন মিরপুর স্টাফ কলেজ 12 নম্বরে পোস্টিং নিচ্ছে উনি। আচ্ছা, নেওয়ার পরে আমাদেরকে এখান থেকে বাসা ছাইরা আমাদেরকে, এখন মানে আমার ছেলে অনেক বড় হয়েছে, 17 বছর হয়েছে ছেলের। তখন আমি মনে করছি যে আমার হাজবেন্ড ওইখানে রুম নিবো মনে একটা, ওখানে আমার 2 মেয়ে, আবার এই ছেলে কোথায় নিবো, ও কাজ করে এখানে, তো তুমি তো দাদির কাছে থাকো আর আমি ওদেরকে নিয়ে ওখানে যাই, তারপরে তোমারে নিয়ে যাবো পরে। ছেলের দাদি ওই সৎ দাদির কাছে রাইখা গেছি। আমার হাজবেন্ডের এই হলো বাসা আর এই হলো অফিস কাছাকাছি, কিন্তু আমার হাজবেন্ড বলে যে আমার অফিস অনেক দূরে, কিন্তু আমি যেখানে বাসা তখনও একটা লুকোচুরির ব্যাপার স্যাপার ছিল। হ্যাঁ, তখনও উনি আমার সাথে গোটপিট করে। আমি বলি যে কত জ্বর আসছে, মানে জ্বর আইছে। পরে আমি বলি যে ভাবি জ্বর আইছে কি করবো? কয় কি কেন, আপনি তো সব কিছু সরকারিভাবে পাবেন। বলে যে আমার সাথে যান, তো চলেন দেখায়। কে খুশির সাহেব বলে না কিছু? আমি বলি উনি তো বলে ওনার অফিস অনেক দূরে। বলে যে ওনার অফিস অনেক দূরে, এই কথা বললো কেন? বুঝি না তো কিছু, ভাবি আপনাদের বেশি কি গোটপিট আছে? আমি না, বলে যে আমার লাগে লোন। তখন আমি ঢুকছি ডাক্তার দেখাইতে, ঢোকার পরে এখন বলে যে বই করা ছাড়া তো ডাক্তার দেখাইতে দিব না। তখন আমার হাজব্যান্ড আমি ফোন দিছি যে আমি ডাক্তার দেখাইতে আইছি। বলে যে ভালো করছেন ডাক্তার, ও ইউনিটের ভিতরে মানে অফিসের ভিতরে। তখন উনি একটা সৈনিক জসিম নাম ওরে পাঠাইছে যে তোমার ভাবি আসছে, যাও একটা বই করে দাও গা। তখন যায় মানে বই করা লাগে, একটা বই কিন না, ওটার মধ্যে মানে স্যারেরা সিল মারবো, তারপর ডাক্তার দেখানোর নিয়ম।
তখন আমি ডাক্তার দেখায় বাসায় আইছি। রাত্রে জিজ্ঞাসা করছি আমি কি আপনি বললেন না আপনার অফিস অনেক দূরে, বললে যে আসে আর বলে যে চিন্না লাইছেন তো চিনছেন ভালো করছেন। পরে এরকম করে সংসার করতেছি বালি হঠাৎ কইরা উনি না একটা মেয়ে ওনারে ফোন দেয়, না ধরার গতিকে আমি শূন্য ফেলাইছি। মেয়েটা ওনারে বলতেছে দাদু আপনি ফোন ধরেন না কি লেগা, উনি করছে কি কাইটা দিচ্ছে। আমি শুনছি দেখা আমার উঠছে জিদ উঠছে, ওনার মোবাইল কাইটা নিছি, নিয়ে ওনার নাম্বার টিপা বার করছি। ওনার ওয়াইফের নাম আসমা। বার করে আমি ওই নাম্বারে ফোন দিছি, আমি জানি ওর বোন নাম কি সব জানি না গেছি। ফোন দিয়া বলি যে এরকম আপনার হাজবেন্ড ঢাকা একটা বিয়ে করছে আপনি জানেন? বলে যে না তো। তখন তো দেশে শূন্য লাইছে সবাই। শোনার পরে ওই বউ মানে দেশে কান্দাগাড়ি করতেছে, ঢাকা আইব। তখন ওই বউ ঢাকা আইছে, আইসা বাসা নিতে চাইছে 12 নাম্বার। আমার হাজবেন্ড বাসা নিয়ে দেয়নি, বলছে যে তুই যদি এখন এখানে বাসা নেস তাহলে আমার চাকরিটা চলে যাবো গা। এ কথা বললে ওই বউ আসছে ঢাকা, আইসা ওরা তেল মাইকা দেশে পাঠাই দিছে। 3 মাস পরে আমার বাবু পেটাইছে। তখন বলে যে বাচ্চা নিছোস হ্যান ত্যান মানে এরকম নিব না বাচ্চা। তখন ও প্যাড হইছে, তখন আমি প্যাড হইতে 12 নাম্বার তখন আমার বাসা চিজ করে ফালাইবো, মানে এখান থেকে চিজ করে অনেক দূরে ফাটাইবো। তো দূরে ফাটাইছে, মানে ও 12 নাম্বার দিকে পাঠাই দিছে। ওইখানে আবার এই বাচ্চা ভর্তি হয়েছে, তো ওদের লাগে দাঁড়ায়। এখন ও করে কি ইউনিটে ঘুমাই থাকে, আমাদের ওইখানে যায় না, ওই বাসার কলেজের ভিতরে ঘুমাই থাকে, যায় না। জানা দিকে দিতে আমার ওই ছেলে ফোন দিছে, একটা মেয়ের বিয়া করছে, একটা মেয়েরে ফোন দিছে আর আমার হাজবেন্ড বলছে আসো আমি নিয়ে আসি তোমাদের। আইনা করছি কি আমার বাসায় বউ সহকার দিয়া ও নি আর আমার বাসায়ও জানা, আমাদের খোঁজ খবর লয় না। এই দেন সামনাসামনি থাকে, আপনি টাকা পয়সা দেয় মাস শেষ, আর এমনি রাত্রে আসেও না বাসায় কিছু না। তখন আমি ওই ছেলে বউরে এখন নিব না, আমি ওদেরকে আনবো কেন? ওরা আইসা মারামারি করে দুইজনে ঘরের ভিতরে। ছোট ছোট মানুষ তো বিয়ে করছে 17 বছরে, বুঝেন না, মারামারি করে বউর সাথে। কোথার মেয়ে? কুমিল্লার মেয়ে, কুমিল্লা ক্যান্টনমেন্টের দরের। মারামারি করে দেখে আমি একটা ঘরে ড্রেসিং টেবিল ছিল আমার আগের, ওটা বিক্রি করে ওদেরকে 2000 টাকা দিয়া কইছি তোমরা যাও গা শ্বশুর বাড়িতে থাকো আন তুমি, পরে আমি ঢাকা যাই কি করি তোমার একটা লাইন করে আমি দিতে পারছি। তখন উনি ওই আমার ওই ছেলে ধরেন হয়েছে সিয়ামেসে, হওয়ার আগে 3 দিন আগে ও চলে গেছে পোস্টিংয়ে। আমার হাজবেন্ড আর আসে নেই। 3 দিন পরে আমার হাজবেন্ড আসছে, এর মধ্যে আমার বোন আছে, মেয়ে বোন বাইর বউ আসছে দেশের থেকে, ওরা আমার যত্ন করতেছে। দেশে বলছি দেখা উনি জিদ্দের ঠেলা, আগে তো ভালো বাজার করছে, দেশে বলছি বলে জিদ্দের ঠেলা উনি আমার ঘরে কোনো বাজার করে না। এখন ওনার কুষ্টিম শেষে উনি যশোর চলে গেছে, যাওয়ার পরে আমাদের কোনো টাকা পয়সা দেন, আমাদের ওইখানে ফালাইয়া রেখে গেছে। এখন কি করবো, গেছি যশোর, যাই ওইখানে ইউনিটে টলছি পরে আমার টাকা দিচ্ছে এদিন 10,000 দিছে, পরে আমি আবার চলে আসছি। ওইটা দিয়ে বাড়িওয়ালারা দিছি কয় টাকা জানি, ঘর ভাড়া 4-5 হাজার টাকা, আড্ডা দিয়া চলতেছি। কোনো মধ্যে চলতে 2 মাস টাকা পাঠাইছে বিকাশে, পাঠানোর পরে না আবার 2 মাস টাকা পাঠায় না, 2 মাসের ভাড়া বাজ্যা গেছে। তারপর আবার ওই বাবুরি নিয়ে 22 মাসের এখন গাড়ি তুলছি, গিয়ে গেটে গেছি। পরে ওই লোকজনে আমার হাজব্যান্ডটাই কিনে দিয়েছে, তো হাজব্যান্ডে নিয়ে গেছে, নিয়ে এক সৈনিকের বাসায় উঠাইছে। ওই সৈনিকের কইছে খাওয়া দাওয়া দিতে, দিয়া 2 দিন ধরে আমি ওই সৈনিকের বাসায়, আমার হাজব্যান্ড আমার খোঁজ খবরও নেয় যায় উনি আমার কাছে। তখন আমি নিচে নামিয়া গেছি ওরে কোলে নিয়ে, নামিয়া আমি ইউনিটের ভিতরে ঢুকছি। ঢুকা কমান্ডাররা মানে মিটিং করতেছে, তাই আমার ডাকছে যে কে, কইছে অনুকের ও ভাই। তা আমার যাই জিজ্ঞাসা করতেছে লেফটেন্যান্ট কর্নেল উনি আমার জিজ্ঞাসা করে গেছি, পরে জিজ্ঞাসা করবো কেন আসছেন কি ভালো মন্দ, তা জিজ্ঞাসা না করে আমার হাজবেন্ড দাঁড়ায় রয়েছে। ও বানাইয়া কইছে ওর বিয়ে হয়েছে আগে, তো আমার তো বিয়ে হয়েছে জানি আমি, সে বিয়ে করছে। বলে যে আপনার কয়টা বিয়ে হয়েছে? আমি কি স্যার আমার আগে বিয়ে হয়েছে, একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা আমার, আমি এটা বলছি। তখন এই কথা বলছে, পরে আমি কি স্যার শোনেন আপনি সুস্থ বিচার করেন, যদি সুস্থ বিচার না করেন আল্লাহর কাছে ঠেকা থাকবেন, এটা বলছি। পরে আমার হাজব্যান্ডটা উনি গালাগালি করছে, তো থাপ্পড় দিয়ে তোর কানা উঠে ফাড়ালামু, বেদব কোথায় গা তুই বিবাহ করছো খাওয়ান খরচ না, বলছে। পরে আমি চলে আসছি, চলে আইসা আমারে মানে আমার হাজব্যান্ড গালাগালি করছে বিশ্রীভাবে, বাইরে নামিয়া গালাগালি করছে। আমি ওই বাবুরা 22 মাসের কোলে লিয়া, মাথা ঠিক ছিল না, ওই ক্যান্টনমেন্টের গেটের সামনে আসছিল ট্রেনের রাস্তা, একবার গেটের সামনে। আমি যে সময় ট্রেনের তলে যাই, ওনারা আমার টানাটানি করছে, আর্মির লোকেরা যে ভাবি এই কাজটা করেন না, আপনি ভালো না। এই ভদ্রমহিলার জীবনের গল্প আসলে সারা রাত শুনলেও শেষ হবে না, কিছু কিছু জায়গায় আমাদের স্কুইজ করতে হচ্ছে, কারণ আমাদের গল্পের যে মূল জায়গাটা। তুই ভর্তি করছি এই মেয়েরে ওই সরকারি স্কুলে, আর ওই মেয়েরে ক্লাস বেসরকারি, ওটা সরকারি নাই, 9-এ ভর্তি করছি। এখন এদের পড়ার খরচ আমি চালাই, ওই মিশিং এর কাজ দিয়া কোনো মতে জীবনযাপন করি আমি, বোঝেন। আর একবেলা খাই আর একবেলা খাইও না, ওদের পড়ালেখা চালাই। ও বাচ্চা, ছোট বাচ্চা জানেন,
দুধের লেগে কান্না করতো, দুধ দিতাম না, চিনি গুলাই পিঠারের মধ্যে খাওয়াইয়া রাখছি, বাচ্চাটার আমি বড় করতেছি। এভাবে চালাই, বাচ্চাটির পড়ালেখা বন্ধ করি নাই। কই এরা পড়ালেখা করলে আমি তো মূর্খ, কিছুই জানি না, জীবনে এরা বড় মানুষ হইতে পারবো। খালি এদের পড়ালেখার কথাই কইতাম, ঘরে আইলো কইতাম মা তোমরা সুন্দর করে পড়ো। এরম করতে করতে আমি কিস্তিতে টাকা উড়াইয়া দেই, ফুদে মানুষে বিক্রি করে, কাপড় চোপড় অনেক বেচা কিনা হয়। আমি ওগুলো আইন এক এক জায়গাতে সাপ্লাই করে বিক্রি করতেছি এখন। ওই মিশিংয়ে আছে এখনো ঘরে আমার। এই ঘটনাটা ওর বড় বোন বলতে চাচ্ছে। প্রিয় শ্রোতা, আমরা মাকে এতক্ষণ পর্যন্ত ফ্লোর দিয়ে রেখেছিলাম এবং আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই আপনাকে দিব ফ্লোর। একটা মার জন্য কতটা ভয়ানক হতে পারে এই সন্তানদের ঘটনা বর্ণনা করা, আল্লাহ মাফ করুক। আমি আর কিছু বলতে চাচ্ছি না, আমি স্পিচলেস টোটালি। আচ্ছা ঠিক আছে, বড় বোনকে হ্যাঁ বলেন। তারপরে দেখেন বড় মেয়ে ক্লাস এসএসসি পরীক্ষা দিল, দিয়া এই গ্রেডের উপরে উঠাইছে। ও সরকারি কলেজে চান্স পাইছে, সরকারি কলেজে পড়ালেখা করে। ওর খরচ আমার লাগে না অত বেশি, অল্প অল্প। ও টিউশনি করে, মানুষের বাসায় দিইনি টিউশনি করতে। যে মানুষ যদি আমার মেয়ের দিকে খারাপ নজরে তাকাইলে কের বাসায় টিউশনি করতে দেয় না, ও ঘরে যা পড়ায় তা দিয়ে চলে। আর আমি কাপড় বেশি জানেন, বিকালবেলা জুরিয়ান রেল গেট যায় কাপড় বেশি, হাজার হাজার মানুষের দেখছে এই বোরকার মুখ ডাইকে আসে, সারাদিন কাপড় বেশি আমি। কেউ যেন দেখলে কইতে পারেন আমার বাচ্চারা কাপড় আলির মাইয়া খোটা না জান দেয় লেগে, জানেন আমি এরকম করে চালি। আর আজকে আমি সাজানো সংসার আমার ধ্বংস। আমি আসতেছি প্রিয় শ্রোতা, আমি এখানেই আপনাদেরকে নোট করতে চাই যে এই হচ্ছে আমাদের আসল জায়গাতে আসা। এতক্ষণ আসার জন্য আমি এতক্ষণ আপনাদেরকে একটা বর্ণনার মধ্যে রেখেছি। এই কথাটা এই কারণেই বলছি, পত্রপত্রিকায়, টেলিভিশনে বা অন্য কোথাও গণমাধ্যমে যে এই রেপের ঘটনাটা আসে, এটা শুধু আপনি রেপটাই জানেন, কিন্তু রেপ হলে একটা ফ্যামিলির কি হয়, যাকে রেপ করা হচ্ছে সেই সন্তানটি কত কষ্ট করে বড় হয়, তার যে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, একটা অতীত থাকে, তাকে নিয়ে স্বপ্ন থাকে, তার জন্য বাবা মা কত পরিশ্রম করছে। এই রেপটা শুধু শারীরিকভাবে তাকে ক্ষতি করা না, পুরো ফ্যামিলিটাকেই যে রেপ করা হয় এবং এই রেপ পুরো জীবনটাকে যে রেপ করা হয়, শেষ করে দেওয়া হয়, সেই ঘটনার ফিলিংসের জায়গাটাতে আজকে আপনাদেরকে আমি নিয়ে যেতে চাই, যে কারণেই এতক্ষণ ধরে ব্যাকগ্রাউন্ডে ছিলাম। আশা করছি শেষ পর্যন্ত শুনবেন। বড় বোনকে আমি ফ্লোর দিচ্ছি। আমি ওদের কারোর নাম আজকে রিভিল করিনি, ফেসবুকে আসলে আপনারা দেখতে পাবেন লাইভ, যেভাবে দেখানো সম্ভব আমি সেভাবেই দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, সো তুমি বলো কি হয়েছে ক্লাস 5 যখন পড়ছিল? যখন আমার বোন ক্লাস 4 পড়তো, 4 রাইট, দোলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, তোমার স্কুলের টিচাররা তো সবাই ইনফর্ম এই ঘটনার প্রেক্ষাপটে? ওকে ঠিক আছে, বলো। তখন ওই 4 এর ক্লাসে ফেব্রুয়ারি মাসের 20 তারিখে ওর ক্লাসমেট একটা নতুন মেয়ে ভর্তি হয়। ওরা আসে কদমতলী থানা থেকে, শ্যামপুর থানায়। তো আসে, ওর সাথে ভর্তি হয়, ওর সাথে বন্ধুত্ব হয়। আচ্ছা, আমাদের বাড়ির সামনেই, স্কুলের সামনেই। তখন ওর সাথে বন্ধুত্ব হয়, মেয়েটা আমাদের বাড়িতে আসে। তখন মানে জানতে পারলাম যে মেয়েটার মা ডাক্তার, একটা সাইনবোর্ড লাগানো আছে বাড়ির মধ্যে, উনি শিশু এবং গাইনি ডাক্তার। উনি ঘরের মধ্যে রুগী দেখে। ওনার বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুরে। তখন উনি মানে ওনার সাথে, ওনার মেয়ে দেখলাম ভালো, উনিও দেখলাম ভালো, তো মিশতে দিলাম আমরা ওই মেয়েটার সাথে। তারপরে উনি আমাকে একদিন একটা প্রস্তাব দিল, ওই তাসনিম, মেয়েটার নাম তাসনিম, আর ওর মার নাম হলো খন্দকার জান্নাতুল ফেরদাউস। ওই খন্দকার জান্নাতুল ফেরদাউস আমাকে একটা প্রস্তাব দিল ওনার মেয়েকে পড়ানোর জন্য। ক্লাস 4 যখন শেষ পর্যায়ে, শেষ দিকে, তখন আমি রাজি হলাম যে আমার বাড়ির সামনেই তো পড়াই আমি। তো ওনার মেয়েকে আমি 3 মাস পড়িয়েছি। পড়ানোর পরে আমি দেখতে পেলাম যে ওনাদের ঘরে অনেক লোকজন আসে, আর ওনাদের ঘরে মেয়ে থাকে, বলে যে আমার বোনের মেয়ে। লোকজন আসে আর উনি আমাকে মানে অনেক ধরনের কথা বলতো, যেগুলো আমার মানে একটু খারাপ লাগতো। যেমন বলতো যে আমার একটা গেস্ট আসছে, তো এজন্য আমি একটু পরিপাটি হচ্ছি, আমার অনেক ভদ্র গেস্ট। আবার অনেক মাঝে মধ্যে অনেক ফোনে নোংরা কথা বলতো। তখন মানে আমার অনেক হাজবেন্ড ছিল না বাসায়? না, ওনার হাজবেন্ড নাকি লন্ডন থাকে। তো ওনার মেয়েকে 3 মাস পড়ানোর পর আমার মাকে আমি এসে বলেছি যে মা এরকম ওনার ঘরে লোকজন আসে। তখন আমার আম্মু বলছে যে তাহলে হয়তো বা মহিলাটা ভালো না, পড়ানো ছেড়ে দাও। আমি পড়ানো ছেড়ে দিয়েছি, আর আমার ছোট বোনকে ওনাদের বাসায় যেতে নিষেধ করেছি, যে ওনাদের বাসায় যাবা না। ও 3 মাস ধরে ওনাদের ঘরে একটা লোক থাকে, বলে যে ওনার ভাই। এজন্য আমার মা বলছে যে ওনার ভাই আছে অবিবাহিত, তুমি ওনাদের বাসায় যাবা না ওর সাথে। আমার ছোট বোন নিষেধ করা হয়েছে ওদের বাসায় যেতে না। এখন 5 উঠছে, আমার বোন উঠছে, আর ওই তাসনিম, যে মেয়েটা তাসনিম, ও এখন 5 উঠার পরে ওই মহিলা কিন্তু আমার ছোট বোনের অনেক খোঁজ খবর নিত ক্লাস 4 থেকেই। আর ওনার নাম্বারটা আমার কাছে ছিল, ওই যে আমি যে ওনার মেয়েকে পড়িয়েছি তখন ওনার নাম্বারটা আমাদের মোবাইলে সেভ করা ছিল। ওই তো আমাদের নাম্বারে ফোন দিয়ে আমার মাকে জিজ্ঞেস করতো, আমাকে রাস্তায় দেখা হইলে জিজ্ঞেস করতো। ছোট বোনের শুধু খবর নিত উনি, যে ওর কি খবর মোবাইল করে করেও। তো ওর সাথে কি হয়েছে আমরা জানি না।
নভেম্বরের 8 তারিখ বৃহস্পতিবার ছিল, ওই দিন কোচিং ছুটি হয়েছে 3টায়। স্কুলেই কোচিং করে, এজন্য আমরা টাকাও দেই, সরকারি স্কুল কোচিং বাধ্যতামূলক, তো আমরা টাকা দেই কোচিং করে। ওই দিন 3টা বাজে কোচিং ছুটি হয়েছে, এমনি অন্যান্য দিন 4টায় ছুটি হয়, তো একটু দেরি হয়েছে। ও আমাদের বাড়ির সামনে আবার থাকে আরেকটা মেয়ে মারিয়া, ওর নাম। তখন মারিয়াকে ডাক দিছি আমি যে, মারিয়া আমার ছোট বোন তো তোমার সাথে আসে প্রতিদিন, আজকে আসে নাই কেন? বলে যে ও তো আগেই চলে গেছে, কে যেন বলছে যে ও আগেই চলে গেছে। তখন আমি আমার আম্মুরে পাঠাইছি যে আম্মু যাও তুমি স্কুলে যাও। পরে স্কুলে গেছে, স্কুল পুরা খুঁজছি আমরা, মানে প্রাথমিকভাবে যাদেরকে কাছে পাওয়া হয়েছে সবাইকে জিজ্ঞাসাবাদ করছে আমার আম্মু। স্কুলের প্রধান শিক্ষক সালাউদ্দিন, ওনাকেও বলছে আমার আম্মু, কিন্তু উনি কোনো গুরুত্ব দেয় নাই বিষয়টা। মানে একটা স্টুডেন্ট যে হারানো গেছে উনি কোনো গুরুত্বই দিল না, যে একটা মেয়ে মানে ওর সাথে খারাপ কিছু হইতে পারে, আমার কিছু দায়িত্ব আছে, আমি যে প্রধান শিক্ষক আমি কিছু দায়িত্ব পালন করি। উনি ওনার মতো বাচ্চা পড়াচ্ছে ঘরে। তখন স্কুলে, ওই স্কুলের আরেকটা ম্যাডাম, ইংরেজি ম্যাডাম জাকিয়া ম্যাডাম, ওনার কাছে আমার বোন ক্লাস 4-এ থাকতে পড়েছিল। ওই ম্যাডামটা একটা ছেলে পাঠায়, ওই ছেলের নাম হলো আসিফ। ওই ছেলেটা ওদের ক্লাসমেট। ওই ছেলেটা আমাদের বাসায় আসে, আসার পরে বলে যে আন্টি চলেন এই ওই পারে যাব সুমাইয়াদের বাড়িতে, সুমাইয়া জানে মানে আপনার মেয়ে, ছোট মেয়ে কোথায় আছে। তখন আমার আম্মু বলে, সুমাইয়া হলো ওর ক্লাসমেট। তখন মানে আমার আম্মু গেল ওই পারে, গিয়ে জিজ্ঞাসাবাদ করলো যে তুমি কি জানো। কতক্ষণ ধরে ওকে পাওয়া যাচ্ছে না? 3টার থেকে 3টা বাজে ছুটি হয়েছে, ছুটির পরে থেকে 1 ঘন্টার মধ্যে পাওয়া যাচ্ছে না। ওই 1 ঘন্টার মধ্যে খোঁজাখুঁজি শুরু করেছেন? আমরা খোঁজাখুঁজি শুরু। তারপরে আমার আম্মু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এই সুমায়ার পায়ে পর্যন্ত ধরছে। আমার আম্মু বলছে যে মা তুমি যদি কিছু জানো আমাকে বলো মা, আমার মেয়েটা তো 1 মিনিটও দেরি করে না কোনোদিনও, আর কোথাও যাওয়ার মেয়েও না, আমার মেয়ে তো ছোট, আমার কোনো আত্মীয় স্বজনের বাসা আমি ছাড়া তো যায় না। পরবর্তীতে ওই মেয়ে পুরোপুরি অস্বীকার করছে, বলে যে আন্টি আমি কিছুই জানি না। তখন ও বলছে আমার আম্মু আমাকে ফোন দিছে, তখন আমি বলছি যে তুমি পুলিশের ভয় দেখাও। ওর ক্লাসের কেউ না কেউ তো জানে ওর সম্বন্ধে কিছু, যে ও কোথায় যেতে পারে। তখন আর ওই মেয়েটাকে আমার সন্দেহ হয়েছে কেন, ওই দিন যেদিন ও হারাইছে ওই দিন সকালবেলা আমি যে স্কুলে গিয়ে আমার বোনকে দেখে আসছি, দেখছি যে ওই দিন ও সুমায়ের সাথে বসছিল, সুমায়ের সাথে বসেছিল আমার বোন। আর আমার বোনের ফ্রেন্ড হলো তাসনিম। তাসনিম হলো ওর অনেক ঘনিষ্ঠ ফ্রেন্ড, সবসময় শুধু তাসনিমের সাথেই থাকতো। তারপরে আমার আম্মু বললো যে পুলিশ যখন আসবে, যখন ডান্ডার বাড়ি দিবে, তখন সত্যি কথা ঠিকই বলবা, মানে একটু ভয় দেখালো আমার আম্মু। ওকে কিন্তু আমরা সন্দেহ করি না, মানে এমনি প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলাম যে কিছু জানে কিনা। তখন ওই সুমায়ের আম্মু বললো যে পুলিশ আমাদের হারে থাকে, মানে ও মহিলা খারাপ ব্যবহার করলো। আর এর আগে তাসনিমকে কিন্তু প্রথম জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আমি ভুলে গেছি তাসনিমকে, কারণ ও কিন্তু তাসনিমের সাথেই চলে। তাসনিমকে আমার মা হারানোর পরে ফোন দিছে তাসনিমের আম্মুকে, তাসনিমদের বাসায় যাওয়া হয়েছে। তাসনিমদের বাসায় তাসনিমও নাই, তাসনিমের মাও নাই। আমার আম্মু ফোন দিছে, আপা আপনি কোথায়? বলে যে আমি তো আমার মেয়ের নিয়ে সাবান ফ্যাক্টরি গলিতে রুম দেখতেছি। তারপরে উনি আসছে, কিছুক্ষণ পর আইসা আমাদের বাড়িতে আসছে উনি ওনার মেয়ের নিয়ে। আমি আমাদের ঘরে যখন ঢুকছে ওনার মেয়ে আর উনি কিন্তু আমার মাকে কোনো সান্ত্বনা দেয় নাই, কোনো কথাও বলে নাই যে ভাবি চলেন আমরা থানায় যাই জিজি করি, কি চলেন আমরা কোনো বান্ধবীদের বাসায় খুঁজি। উনি কিন্তু কিছুই বলেনি আমার আম্মুকে। আমার আম্মু তো নিচে পড়ে কান্না করতেছে, আর আমিও কান্না করতেছি। আর তাসনিমরে আমি এখন জিজ্ঞাসাবাদ করতেছি যে আপু তুমি কি কিছু জানো আপু, বলো আমারে। বলে যে না আপু আমি কিচ্ছু জানি না, ও ওদের ওই প্রেম গলিতে গেছে, আমি আমাদের গলিতে গেছি। তাসনিমকে আমি কেন সন্দেহ করেছি, এর মধ্যে একটা কারণ আছে। কারণ যখন মানে আমার ছোট বোন কোচিংয়ে বাসায় কিন্তু এসে খেয়ে আবার কোচিংয়ে যেত, কোচিংয়ে যাওয়ার সময় ওর ব্যাগ থেকে একটা চিঠি পড়ে গেছে। চিঠিটার মধ্যে 3টা মেয়ের নাম উল্লেখ ছিল, ফারিহা, রাজিয়া আর তাসনিম। চিঠিটা ও তাসনিমের কাছে লিখেছে, আমার বোন তাসনিমের কাছে লিখেছে যে প্রিয় তাসনিম, আশা করি ফারিয়াকে নিয়ে ভালোই আছো। আর রাজিয়ার নাম এই চিঠিটার মধ্যে কিন্তু কোনো ছেলের নাম উল্লেখ নাই, তাহলে আমরা কিভাবে সন্দেহ করি যে আমার বোন কোনো ছেলের সাথে যেতে পারে? তাসনিম কিন্তু লিখছে। তখন আমি চিঠিটার কথা গোপন রাখি, তাসনিমের কাছে বলি না যে আমি একটা চিঠি পাইছি, চিঠিটা আমি দেখাইও নাই। কিন্তু আমার পুরোপুরি সন্দেহ হয়েছে যে তাসনিমই জানে যে আমার বোন কোথায় আছে, আর তাসনিমের মাই নিছে আমার বোনকে। তখন আমি আমার মাকে আমি বলছি যে তুমি এখনই থানায় যাও, গিয়ে জিটি করো। কিন্তু আমার আম্মু থানায় যায়নি। তখন আমার আম্মু তখন কি করছে, আমার মানে আত্মীয় স্বজন সবাইকে ফোন দিছে, সবাই অলরেডি চলে আসছে। আসার পরে আমার বড় বোন মানে বড় খালার ছেলে একটা মাইক ভাড়া নিছে দোলাইপার ওই পারে 1 নম্বর গলি থেকে মাইক ভাড়া নিছে। ওই 1 নম্বর গলিতে কিন্তু আমার বোনটা ছিল, যেই জায়গা থেকে আমরা মাইক নিছি ওইখানেই আমার বোনটা ছিল। ওইখান থেকে
কুতুবখালী 1 নাম্বার গলি, 2 নাম্বার গলি, ডিপটির গলি, কুতুবখালী, দোলাইপাড়, মিরাজির বাগ পুরা কিন্তু আমরা মাইক দিয়ে অ্যালাউন্স করছি। স্কুলের হেড স্যার কিন্তু কোনো পদক্ষেপ নেয় নাই, আর আমার আম্মুকে একটা ফোনও দেয় নাই, হেল্পও করে নাই, উনি কিন্তু বাচ্চাই পড়াইতেছে। স্কুল থেকে হারিয়ে গেছে কোচিং এর থেকে স্কুলে কোচিং স্কুলে কোচিং বাধ্যতামূলক, জি বাধ্যতামূলক, এবং কি আমরা টাকাও দেই। কোচিং করতে চাইতাম না, দুইটা বাইরেই তো বেত দিয়া, আমার বাচ্চা না সবার বাচ্চা। কোচিং না করলে বাচ্চাদেরকে কম নাম্বার দেওয়া হয় এবং ফেল করিয়ে দেওয়া হয় এবং বাচ্চাদের উপর টর্চার করা হয়। কি দুর্ধর্ষ, কি অমানবিক। এবং আমরা কবে আসলে এই জায়গাটা থেকে বেরোতে পারবো? না না না, আমি আপনার বড় মেয়ের কাছ থেকে শুনতে চাই, আপনাকে আমি ফ্লোর দিব পরে আবার। হ্যাঁ বলেন। তারপরে আমার আম্মু গেল হেড স্যারের বাড়িতে। আবার হেড স্যারের বাড়িতে যাওয়ার পরে আমার আম্মু হেড স্যারের সাথে কথা বলতে চাইলো। হেড স্যারের দেখে যে বাচ্চা পড়াচ্ছে, তখন ওই মরিয়ম নামে একটা মেয়ে, ওই মেয়েটাকে আমার মা নিতে চাইলো যে মরিয়ম তুমি আমার সাথে আসো, তুমি তো চিনো তোমাদের ক্লাসের কারো না কারো বাড়ি, আমি যাব তোমাকে নিয়ে। স্যার কিন্তু ওই মেয়েটাকে দিতে রাজি হয় নাই, যে না ও যেতে পারবে না, ও পড়ছে। তখন তাসনিমের মা উনি হেড স্যারের সাথে দরজা লাগায় কি যেন বলতেছে, আমার আম্মু কিন্তু দরজা ফাঁক দিয়ে দেখছে, কিন্তু তখনও কিন্তু আমরা জানি না যে স্কুলের প্রধান শিক্ষকও জড়িত, উনিও জানে, এমনকি ওই মহিলার কাছেই তো আমার বোনটা, কিন্তু আমরা তো আর জানি না যে ওনার কাছেই আছে। তখন আমার আম্মু এসে বলল যে এরকম এরকম হেড স্যার আর তাসনিমের মা কথা বললো, আমাকে কোনো গুরুত্ব দিল না, আর আমি একটা বাচ্চা নিতে চাইলাম, আমাকে তাও দেওয়া হলো না। হেড স্যার বলে যে দেখেন কোনো বান্ধবীর বাড়িতে গেছে কিনা, এটা বলছে হেড স্যার, আর কোনো গুরুত্ব দেয় না যে চলেন আমি যাই আপনাকে নিয়ে থানায়, কি আমি প্রত্যেকটা গার্জিয়ানের নাম্বারে ফোন দেই, কি আপনাকে একটা বাচ্চা দেই, আপনি যান খোঁজ করেন, কি প্রত্যেকটা গার্জিয়ান আমি ডাকাই, বাচ্চাগুলোকে আমি ডাকাই, কোনো পদক্ষেপ নেয় নাই উনি। তখন আমার আম্মু মাইক দিয়ে অ্যালাউন্স করার পর থানায় গেল, সাধারণ জিডি করলো একটা রাত্রে, তখন 10টা বাজে। সাধারণ জিডি করার পর শ্যামপুর থানা একটা সাধারণ জিডি করা হলো, কারো সন্দেহ করে না, মানে একটা সাধারণ হারানো একটা সাধারণ জিডি। যে আমাদের যে জিডির যে মামলার আজম এসআই আজম, ওনাকে আমার আম্মু নিয়ে আসলো গাড়ি নিয়ে, আমার মেজো খালা আমার মা গাড়িতে নিয়ে আসলো। আমার আম্মু সন্দেহ করলো, আমি বললাম যে আমি ওই মহিলাকে সন্দেহ করছি, যে ওই মহিলার মেয়ের সাথেই চলে, ওই মহিলাই জানে, ওই মহিলার মেয়েই জানে, যদি ওনারাও না নেয় তাহলে ওনারা জানে যে ও কোথায় আছে, কোথায় গেছে। তখন ওই মহিলাকে সন্দেহ করে আমি আমার মাকে পাঠালাম, রাত্রে 2টা বাজে গাড়ি নামায় নিয়ে আসছে, মহিলার বাসায় গেছে পুলিশ নিয়ে। তারপরে ওনার মেয়েকে মানে আমরা পুলিশ নিয়ে চাপ দিলাম, আর ওই খন্দকার জান্নাতুল ফেরদাউসকে চাপ দিলাম আমরা। তখন ওই মহিলা কিন্তু স্বীকার করেনি, আর মহিলার মেয়েও স্বীকার করেনি। তখন ওনার মেয়েকে আমরা মানে সন্দেহ করলাম ওনার বোনকে, ওনার বোন আবার থাকে পান্থপথ, ওই দোলাইপাড়াই পান্থপথ একটা মানে একটা স্থানের নাম, ওই স্থানে থাকে আর কি। তো ওইখানে ওনার মেয়েকে মানে আমরা চাইলাম যে তোমার খালার বাসায় হয়তো বা থাকতে পারে। তখন ওনার মেয়েটাকে কিন্তু উনি একাই দিয়ে দিল, উনি কিন্তু কোনো আপত্তিকর মানে কথা বললো না যে না আমার মেয়েকে দিব না, আমি এত রাত্রে এতগুলা পুলিশের সাথে আমি কিন্তু দিব না আমার মেয়েকে। উনি কিন্তু ওনার মেয়েকে দিয়ে দিল আমার মার সাথে। আর আমার মা ওনার মেয়েকে নিয়ে এই রাত্রে 2টা বাজে ওর খালার বাসায় গেল, খালার বাসায় আর ওই গাড়ির মধ্যে ওনার মেয়েকে আমার মা কোলের মধ্যে রাখলো এবং বললো যে মা বলো, মা যদি তুমি কিছু জানো তাহলে বলো। কিন্তু ওনার মেয়ে কিন্তু কিছুই বললো না, যে না আন্টি আমি কিছুই জানি না। তখন ওর খালার বাসায় খোঁজা হলো, নেই, ওই বাসায়ও নেই। তখন ওই মহিলা আমার মাকে বললো, যখন ওনার মেয়েটাকে ফেরত দেওয়া হলো খুঁজে আসার পর, তখন মহিলা আমার মাকে বললো যে কাজটা কিন্তু আপনি ঠিক করেন নাই, মানে আমার বাসায় যে পুলিশ নিয়ে আসছেন কাজটা কিন্তু ঠিক করেন নাই আপনি। তখন আমার মা বলল যে আমি পুলিশ নিয়ে আসছি, একটু পর আমি র্যাব নিয়ে আসবো, মানে আপনার কাছেই আমার মেয়ে আছে, আপনিই জানেন। আমার মার তখন মাথা ঠিক ছিল না, বলছে, আর মেয়েটা কিন্তু ওনার কাছেই ছিল। কিভাবে উদ্ধার হলো তারপরে আমার মা চলে আসলো বাড়িতে। পরের দিন সকালবেলা শুক্রবার আমার আম্মু কিন্তু শুক্রবারে র্যাবের অফিসে গেল 2বার। এর মধ্যে আমার ছোট খালা মানে মিডিয়ার লোকদের খবর দিল, 71 চ্যানেলের একজন রিপোর্টার, আর টুটুল উনি বিজয় টিভির, আর দৈনিক দিন প্রতিদিনের পত্রিকার একজন, এই 3 জন আর কি আমাদের পাশে এসে দাঁড়ালো আর কি, সান্ত্বনা দিল আমার মাকে যে আপা কান্নাকাটি করেন না, আপনার মেয়েকে পাবেন। 2 দিনে আমরা র্যাবের অফিসে গেলাম, ওই টুটুল বিজয় টিভির সাংবাদিক ওনাকে নিয়ে, উনি সাক্ষী, কেসের সাক্ষী ওনারা। তো ওই দিন শুক্রবার, আর মহিলার কাছে গিয়েছে ওনারা সকালবেলা, ওই মিডিয়ার লোকেরা, মিডিয়ার লোকদের সাথে ওই মহিলা অনেক খারাপ আচরণ করছে, এগুলো ভিডিও ফুটেজ ওই সাংবাদিকদের কাছে আছে। তারপরে ওই শুক্রবার সন্ধ্যা 7টায় আব্দুর রব নামের একজন লোক আসলো, এসে আমাদের দরজা টোকা দিল, সন্ধ্যা তখন 7টা।
তখন বললো এই রুমে কি কাপড় বিক্রি করে সেই মহিলা থাকে? তখন আমার আম্মু বলল যে হ্যাঁ আমি বিক্রি করি, আমিই থাকি। আব্দুর রবটা কে জানো? আব্দুর রব, যে বাসায় ওরা রাখছে যেই 30 বাসায় ঘন্টা। ছিল ও 30 ঘন্টা, ওকে ওকে, হ্যাঁ ওই আব্দুর রব বলে। আমার আম্মু বলে কি ওই লোকটা বলতেছে যে আপনার মেয়ে আমার বাসায় আছে, আমার কাছে আছে। তো আমার আম্মু বলে যে আপনার বাসায় আছে, আপনার বাসা কোথায়? বলে যে আমি তো মেম্বরের বাড়িতে থাকি। তা আমার আম্মু বললো মেম্বরের বাড়িতে এই যে আপনি কাছে থেকে আমার মেয়েটা দিলেন না, আপনি কি বলে যে না আমি তো 7 তলায় থাকি। বলে যে কোন 7 তলায়? বলে যে না আমি তো 1 নম্বর গলিতে থাকি। লোকটা কয় ধরনের মানে উল্টাপাল্টা কথা বলা শুরু হ্যাঁ করেছে। কথা বলা শুরু করছে। আর বলে যে আপনার মেয়েটা আমার মেয়ের সাথে চলে গেছে, আপনি নাকি অনেকে মানে মারধর করেন মেয়েকে, আমার কাছে আশ্রয় চেয়েছে, আমি আশ্রয় দিয়েছি। ওনার স্ত্রীকে ফোন দিল, কোথায় তুমি আসো? আসলো, আমার বোনটাকে নিয়ে আসলো। আমার বোনটা কে 2টা পুরুষ লোক ধরে ধরে নিয়ে আসছে, আমাদের দোতলার ভাড়াটিয়ারা সবাই সাক্ষী। তখন সবাই মানে ওই লোকটা যে এসে বললো সবাই কিন্তু দরজা খুলে ফেললো, সব কথাই। আমার বোনটা কাঁপতেছে, প্রচন্ড কাঁপতেছে, মানে যাকে দেখে তাকেই ভয় পায়, আর শরীরে অনেক জ্বর ছিল আমার বোনের। তখন লোকটা কিন্তু ঘরের ভিতরে ঢুকতে চাইলো না। আমার আম্মু অনেক কষ্টে আর আমি অনেক কষ্টে বললাম যে আঙ্কেল আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো, আপনি একটু বসেন, কিছু খান আপনি। লোকটা কিন্তু ঢুকতে, এই মহিলা তোর বাচ্চাটা ফেরত দেওয়ায় কি আমার অপরাধ হইলো? মানে উনি কি আবল তাবল কথা বলতেছে। তখন ওনাকে বসালাম। আমার আম্মু বলে যে আমার গার্জিয়ান আসবে, আমার গার্জিয়ানকে বুঝিয়ে দিবেন আমার মেয়েকে। তখন আমরা মিডিয়ার লোকদেরকে খবর দিলাম, ওই যে আমাদেরকে সান্ত্বনা দিয়েছিল, আমাদের পাশে দাঁড়িয়েছে, আর আমার খালা, আমার আত্মীয় স্বজন সবাই আসলো। ওই আয়োর যে মামলার যে আয়ো আজম এসআই, ওনাকেও খবর দেওয়া হলো, আমার আম্মু খবর দিল। স্কুলের প্রধান শিক্ষককেও আমার আম্মু খবর দিল। কিন্তু ওই খন্দকার জান্নাতুল ফেরদৌসকে কিন্তু আমার আম্মু খবর দেয়নি। আর উনি কিন্তু এই একদিনের মধ্যে আমার আম্মুকে কোনো ফোনও দেয়নি, কোনো খোঁজ খবরও নেয়নি, এমনকি কোনো সাহায্য করে নাই। ওই খন্দকার জান্নাতুল ফেরদৌস আমার বোন ঘরে ঢুকার 5 মিনিটের মধ্যে উনি এসছে 3টা মেয়ে নিয়ে। উনি কিভাবে জানলো যে আমার বোনটা ঘরে আসছে? বড় বড় 3টা মেয়ে, 3টা মেয়ে নিয়ে আসছে। 3টা মেয়ে এসে মানে আমার মার সাথে ঝগড়া শুরু করছে যে কেন আমার মা পুলিশ নিয়ে গিয়ে ওই মহিলার বাসায় খুঁজতে গেছে। তখন আজম যে কেসের যে আয়ো, উনি বলল যে আপা দেখেন আপনার মেয়ে যদি হারানো গেত তাহলে আপনিও খুঁজতে আসছেন, ওনার মনের অবস্থাটা আপনি বুঝেন। তখন খন্দকার জান্নাতুল ফেরদৌস বললো আমি আজকে অ্যাকশন নিব, আমার মান ইজ্জত কিছু রাখে নাই, পুলিশ নিয়ে আমার বাড়িতে গেছে। এই পরে আজম বলল যে দেখেন আপনি বাচ্চা নিয়ে বড় কথা বলবেন না, আর ওনার মনের পরিস্থিতিটা বুঝেন, আপনি কি অ্যাকশন নেবেন, এইগুলা কোন ধরনের কথা বলতেছেন? মানে আমি যেটা বুঝতে পারছি তখন পর্যন্ত আপনারা কেউ জানেননি যে ওর সাথে কি হয়েছে। ও জানে সব। আপনারা নরমালি যেটা জানেন যে ঠিক আছে মানে বাচ্চা পাইছি, সুতরাং এটাই অনেক বড় কিছু। হ্যাঁ বলেন। তারপরে কথাবার্তা শেষ করে ওই 3টা মেয়ে কিন্তু ঝগড়া করছে, আর বাড়ির ভাড়াটিয়াদের গেট টোকায় আমার আম্মুর নামে খারাপ খারাপ মন্তব্য করেছে, এমনকি ঘরের মধ্যে আমার আম্মুর সাথে ঝগড়া করছে, গায়ের মধ্যে হাত তুলতে পর্যন্ত আসছে। রাজিয়া, সুরমা জাহান রাজিয়া, মহিলার যে সহযোগী ফার্মেসিতে কাজ করে, ওই রাজিয়া মহিলা কিন্তু কোনো কথা বলে না, ওই 3টা মেয়েই কথা বলতেছে। আর মিতু আসছে, মিতু নাকি ওনার বোনের মেয়ে। মিতু এসে বলতেছে যে গণতান্ত্রিক বাংলাদেশে বিনা কারণে কাউকে জেল খাটানো যায় না, এখানে কিন্তু কোনো জেল খাটানোর কথা উঠে না। ওনারা কিন্তু নিজে নিজে একটা কেওয়াস হচ্ছিল। হ্যাঁ তারপরে কি হলো? হ্যাঁ তারপরে ওনারা সবাই চলে গেছে, কেসের আয়ও চলে গেছে। স্কুলের প্রধান শিক্ষক আসছে এখন। প্রধান শিক্ষক এসে বলতেছে যে এই মেয়ের মা মেয়েকে অনেক অত্যাচার করে, মেয়ে আমার কাছে অনেক দিন বলছে স্কুলে, এই মেয়ের মা মেয়েকে এত অত্যাচার করছে যে মেয়ে চলে গেছে অন্যদের বাড়িতে। তখন হেড স্যার ওকে গিয়ে ধমকাচ্ছে ভিতরের রুমে যে এই মেয়ে, মানে ওকে নাম ধরে বলতেছে যে তুই কার সাথে গেছিস। তখন ও বলছে যে তাসনিম। বলে যে কষাকার তাসনিম না খসাকার তাসনিম, এই প্রশ্নটা ওকে 3বার করা হয়েছে, ও কিন্তু বলছে যে কষাকার তাসনিম। আর হেড স্যার কিন্তু জানে যে ও তাসনিমের সাথে চলে, আর খসাকার তাসনিম নামের কোনো মেয়েই নাই। তখন ওকে ধমকানো হলো, কিন্তু আমরা কিন্তু তখন বুঝি নাই, ওকে চোখ গোড়ানি দেওয়া হয়েছে আমার সামনে, আর আমার 2 খালা। আমার নাম কবি না, কিন্তু মানে ওকে চোখ গড়ানি দেওয়া হয়েছে, আমরা কিন্তু বুঝি নাই যে কেন ওকে চোখ গরম দিচ্ছে স্যার চলে গেছে, সবাই চলে গেছে। তখন পত্রিকার একজন লোক ছিল, আমার ছোট খালা ছিল। তখনই আমার বোনের অবস্থা, শারীরিক অবস্থা, তখন মিডিয়ার লোকের একটা মানে একটা জবানবন্দি দিল, ওর কাছ থেকে জবানবন্দি দিল। মানে ওই মুহূর্তে ও যা বলেছে আমি তাই বলতেছি। ও বলল যে তোমার সাথে কি কি ঘটেছে। তখন ও বলছে যে তাসনিম, সাইমা, সুমাইয়া, এই 3জনই ওদের ক্লাসে পড়ে। এই 3টা মেয়ের সাথে কোচিং ছুটির পরে আমি গেছি খন্দকার জান্নাতুল ফেরদৌসের ফার্মেসিতে যাওয়ার পর মহিলা একটা রুমালের মধ্যে কি দিছে, তারপর আমার আর কিছুই মনে নেই। পরের দিন সকালবেলা আমি উঠে দেখি যে আমি আব্দুর রবের বাড়িতে, ওই যে সাইমাদের বাড়িতে। ওকে, সাইমার বাবা কিন্তু আব্দুর রব। এতটুকু আমি ওর মুখ থেকে শুনতে চাই, মানে আপনার পাশে যে আপনার বোনটা বসে আছে, ছোট বোন, ওকে একটু আমার উপরে ছেড়ে দেন। হ্যাঁ যান, আপনি আমার উপরে ছেড়ে দেন, আমি ওকে সাথে কথা বলে যতটুকু পারি আমি ওর সাথে একটু জানার চেষ্টা করি। মাইক্রোফোনটার সামনে দেন। হ্যাঁ,
এই যে তোমাকে যেটা খাওয়াতো চানাচুর বা যেটা বলো বিস্কিট বা যেটাই বলো না কেন, এটা খাওয়ানোর পরে তুমি জানতা না যে কি হচ্ছে তোমার সঙ্গে, তাই কি? জি। আচ্ছা, এই ভিডিওটা তোমাকে দেখিয়েছিল কবে? মানে 15 দিন আগে হারানোর 15 দিন আগে। 15 দিন আগে দেখে কি বলেছিল? বলেছিল এটা যদি কারো কাছে বলো তাহলে ইন্টারনেটে ছেড়ে দিব। তুমি তাহলে বুঝতে পারছিলা যে তোমার সঙ্গে কি হচ্ছিল? জি। তারপর আর ওদের বাসায় যাইনি 15 দিন। কি? ও ওকে, মানে এটা কি তোমার সঙ্গে এরকম রেগুলারই হতো? 2-1 হয়েছে নাকি একবার হয়েছে? এই ভিডিওটা করার সময় শুধু একটাই হয়েছে নাকি এর আগেও এরকম কন্টিনিউ করতো ওরা এই কাজগুলা? সেটা আমি জানি না আমার সাথে কি হতো, কিন্তু ভিডিওটা দেখার পরে বুঝতে পারছি আমি কিছু একটা হতো তোমার সঙ্গে। জি। এবং এটা দেখার পরে তুমি ছেড়ে দিয়েছো যে তুমি আর ওদের বাসায় যাও নাই? জি। আর আচ্ছা। ওই বাসায় আমি হেড স্যারকে 4 দিন দেখছি, আমাদের স্কুলের প্রধান শিক্ষককে। আপনারা কেন কথা বলতেছেন? আপনারা কথা বলতে তাহলে তার বড় দরকার নেই এখানে। আপনি তোর সঙ্গে কথা বলতেছি না, আপনারা কেন? আপনারা কি উত্তেজিত অনেক বেশি? আমাকে একটু ফ্লোর দেন না, আমি কথা বলি প্লিজ। কেউই কোনো কথা বলবেন না, আমার যেটা জানার দরকার সেটা আমি ওর কাছ থেকে বের করে নিব, ঠিক আছে? ওকে, হ্যাঁ বলো, তুমি বলো, তুমি তোমার মতো করে বলো না, যা হয়েছে হয়েছে বলো। হ্যাঁ, কি হয়েছে বলো। হেড স্যারকে আমি 4 দিন দেখছি। 2 দিন দেখছি ওনাদের বাসায় হাসাহাসি করতেছে তাসনিমের আম্মুর সাথে, আর 2 দিন দেখছি গোসল করতে। হেড স্যারকে গোসল করতে দেখেছো ওই বাসাতে? জি। আচ্ছা, তো তুমি যখন এই ধরনের একটা ঘটনা তুমি বাসার মধ্যে, তুমি তো বুঝতে পারছিলে যে কিছু একটা হচ্ছে যেটা হওয়া উচিত না, তাই না? কিছু কি বুঝতে পারতেছিলা যে কিছু একটা হচ্ছে? হেড স্যারকে তো এই বাসায় দেখার কথা না, তুমি কি বুঝতে পারতেছিলা বিষয়টা? নাকি মনে হচ্ছিল যে ঠিক আছে দেখছি, ঠিক আছে? তোমার মনে হয়নি যে এই বিষয়গুলো গিয়ে বাবা মার সঙ্গে কথা বলি, মাকে জানাই বা আমার বড় বোনকে জানাই, এটা মনে হয় নাই? কি মনে হয়েছে যে জানালে কোনো সমস্যা হতে পারে বা ওদেরকে জানালে বকাঝকা করতে পারে, মার দিতে পারে, এরকম কিছু কি? না। তাহলে জানাওনি কেন? আমি মানে কি আমার অনেক চাপ ছিল। কি ধরনের চাপ বলো তো? তোমার মা যদি তোমাকে বকাঝকা করে এটা বলতে কোনো সমস্যা নাই, পৃথিবীর সব মাই তার বাচ্চাদেরকে শাসন করে, টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে? তুমি আমাকে দিল খুলে বলো, হ্যাঁ মন খুলে বলো, কি হয়েছে তোমার সঙ্গে, কিসের চাপ ছিল? আমি সকালে 9টার দিকে স্কুলে যেতাম, স্কুলে ক্লাস করে 2টা বাজে ছুটি দিত। জি। ছুটি দেওয়ার পর বাসে যেতাম খাবার খেয়ে, তারপরে 3টা বাজে আসতাম, 4টা বাজে ছুটি দিত কোচিংয়ে। আচ্ছা, তারপর আবার হেড স্যার একজন শিক্ষক টিচার খুঁজে দিছে, হ্যাঁ, তার কাছে পড়তাম 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টা। আচ্ছা, তারপর আবার বাসায় পড়তাম, কোনো বলার সুযোগ ছিল না। আচ্ছা। আর এছাড়া আমি আমার মাকে বলছিলাম যে আমার পেটে নিচে প্রচুর ব্যথা করে, আমার আম্মু বলে যে গ্যাস্ট্রিকের ব্যথা, এই কারণে। তার মানে তোমার সঙ্গে যখন এই ঘটনাগুলো ঘটতেছিল, যখন তুমি বুঝো না বিষয়টা, তখন তুমি বাসায় বলেছো যে তোমার এটা ব্যথা করে, কিন্তু তোমার মা এই জিনিসটাকে বেশি আমলে নেয়নি, তাই কি? জি। আচ্ছা, তারপর কি হলো? ঠিক আছে, গ্যাস্ট্রিকের ব্যথা, কোনো ট্যাবলেট দিয়েছিল? হ্যাঁ, গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিয়েছিল, বলেছিল এটা খেলে হয়তো তোমার ব্যথা সেরে যাবে। আচ্ছা। তারপরেও ব্যথা সারেনি, প্রচুর ব্যথা করতো। তুমি কি কখনো এরকম কোনো কিছু দেখেছো? মানে আমি তোমাকে এই জিনিসটা জিজ্ঞেস করছি যেটা আমার জায়গা থেকে 100% ক্লিয়ার হওয়ার জন্য, কারণ আমি জানি এরপরে তোমাকে পুলিশে জেরাতে নেওয়া হয়েছে, সেখানেও অভিজ্ঞতা ভালো না তোমাদের, আমি গল্পটা জানি, যে কারণে আমি একটু আমার জায়গা থেকে একটু বিষয়টা ক্লিয়ার করতে চাই। তুমি কি কখনো এমন কোনো বিষয় দেখেছো তোমার শারীরিকভাবে যেটা তোমার কাছে খুব অস্বাভাবিক মনে হয়েছে, ভয়ঙ্কর মনে হয়েছে? এরকম কোনো বিষয় কি তুমি দেখেছো কখনো? নিজে থেকে অবজার্ভ করেছো কখনো? না। এরকম কোনো কিছু অবজার্ভ করনি। এখানে একটা নোটিস করার মতো বিষয় আছে প্রিয় শ্রোতা, সেটা হলো যে যাকে ওনারা অ্যাকিউজ করছেন, আমি কিন্তু আবারও বলেছি, অনুষ্ঠানের শুরুতেই বলেছি, এটা এখন পর্যন্ত প্রমাণিত না, যাকে ওনারা অ্যাকিউজ করেছেন তিনি একজন ডক্টর ছিলেন, তথাকথিত ডক্টর, যেটাই বলি না কেন, কোনো পত্রিকার রিপোর্ট এসছে উনি একজন ভুয়া ডাক্তার, তো ইনি একজন ফার্মাসিস্ট ছিলেন, যাই থাকুক না কেন। সুতরাং এই ধরনের বিষয়গুলো সম্পর্কে ওনার মোটামুটি একটা ভালো দখল ছিল। তো তোমাকে ভিডিও দেখানোর ভয় দেখাচ্ছে 15 দিন আগে, এই ভয়টা ওরা কেন দেখিয়েছে সেটা আমি জানি না। না, কিন্তু তোমাকে ভয় দেখালে তো কোনো একটা কারণে দেখাতে হবে। আজ তুমি ওদের বাধ্য ছিল না বা কিছু? তোমার বড় বোনের বোধহয় বলতে যাচ্ছে, কিসের কারণে ভয়? মানে ভিডিওটা কেন দেখাইছে, যে ওই তাসনিমকে প্রশ্ন করছে যে তোমাদের বাড়ি খাবার খেলে আমার কেন এমন লাগে, হ্যাঁ, তখন কিন্তু ও বলছে যে তোমাদের বাসায় আমি আর যাবো না। আচ্ছা, এই না বলছে যে যাবে না, এজন্য ওকে ফার্মেসিতে ডেকে নিয়ে ভিডিওটা দেখাইছে আর বলছে যে তুমি আমাদের কথা শুনতে বাধ্য। ও, তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে ও যদি বাসায় না যায় তাহলে আলটিমেটলি এই ভিডিওটা পাবলিশ করে দেবে বা এরকম কিছু একটা করেছে। আর যদি তোমার পরিবারের কারো কাছে বলো তাহলে তোমাকে টুকরা টুকরা করে পাচার করবে, এটা ওর কাছ থেকে জেনেছি আমরা ওকে পাওয়ার পরে। আচ্ছা, এর আগে কিন্তু ও আমাদের বলে নাই। তার মানে এই জিনিসটা খুব প্ল্যান ছিল আপনাদের কথা অনুযায়ী, এবং এটা অনেক দিন ধরে ওর সঙ্গে হয়েছে। সো নোটিশ করেছে আপনাদের বাসাতে যে আমার তলপেটে ব্যথা করছে, যেটা খুব স্বাভাবিকভাবে আমি বলতাম যে তুমি হাত ধো না,
আর তুমি পানি খাও না, এজন্য তোমার পেটে ব্যথা কম করে। খাইতো। আর প্রচন্ড পেটে ব্যথা, কান্না করতো। আজকে খেয়াল রাখেন এই সেন্টেন্সগুলা, এই বিষয়গুলা। প্রিয় শ্রোতা, আমি বারবার আপনাদেরকে বলছি যে আমি বহুবার রেডিওতে এই জিনিসগুলো খুব ডেডলি, খুব সাহসের সঙ্গে উপস্থাপন করেছি। আমি জানি না বাংলাদেশের কোনো মাধ্যমে এতটা মানে ডেডলি কোনো সোশ্যাল ইস্যু, কোনো ফ্যামিলি ইস্যু কখনো আসে কিনা। আমি সেজন্য সমালোচিত হয়েছি বিভিন্ন জায়গাতে, সোশ্যাল মিডিয়াতে অনেক উল্টাপাল্টা কথাও বলা হয় আমাকে নিয়ে। আমি বাট সেটার জন্য আমার কোনো কনসার্ন নেই। বাট আমি আপনাদেরকে বলি যে শিশু যৌন নির্যাতন বা সেক্সুয়াল অ্যাবিউজ, এটার যে মানে রেট কতটা ভয়াবহ সারা দুনিয়াতে, বাংলাদেশে তো অবশ্যই। কোনো শিশু যদি কোনো পার্টিকুলার বিষয় নিয়ে কোনো কথা বলে, শরীরের কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে, সেটাকে এই যে ওনারা যেভাবে মানে উড়িয়ে দিয়েছেন যে ঠিক আছে তুমি হাত ধো না সেজন্য তলপেট ব্যথা করে, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো না, তোমার গ্যাসের প্রবলেম। কিন্তু এই সামান্য ঘটনা, যেটাকে সামান্য মনে করছে, সেটা যে কত অসামান্য এবং কত ভয়ানক রকমের সমস্যা হতে পারে এই সামান্য ব্যথার পেছনে, এটা যদি পরিবার আগে থেকে খেয়াল করতো তাহলে হয়তো এই মেয়েটার জীবনে এরকম দিন হয়তো বা আসতো না। আমি একটু সামনের দিকে আরেকটু আগাতে চাই। তো তুমি বলো, ওকে দেন, ফার্মেসিতে নিয়ে যাওয়ার পরে তোমার কি মনে আছে যতক্ষণ পর্যন্ত তোমার সেন্স ছিল, কি করা হয়েছে তোমার সঙ্গে একটু বলো তো? ওই রুমাল ধরা পর্যন্ত কি কথাবার্তা হচ্ছিল তোমার সঙ্গে? একটা হলো তোমাকে ভিডিও দেখালো, ভয় দেখায় তোমাকে ফার্মেসিতে নিল। তো ফার্মেসিতে যাওয়ার পরে তোমার সাথে কি কথাবার্তা হচ্ছিল যতটুকু তোমার মনে আছে সেন্স হারানোর আগ পর্যন্ত? ওকে দেন। আমরা 3 বান্ধবী মিলে ফাইজলামি করতেছিলাম। আন্টি কি যেন একটা করতেছিল, রাজিয়া জাহান সুরমা, যে ওদের ফার্মেসিতে কাজ করে মেয়েটা, ওই মেয়েটার সাথে উনি কথা বলতেছিল। 3-4 মিনিট পরে দেখি উনি একটা রুমালের মধ্যে কি যেন দিতেছে। তো আমি জিজ্ঞেস করছি, আন্টি কি করেন? তা বলে কি, চুপ করো, একটুখানি বসো। তারপর আমার নাকের ভিতর ধরার পরে আমার আর কিছু মনে নেই। তোমার এই নাকের ভেতর ধরার পরে যখন তোমার সেন্স ফিরছে, ফার্স্ট মেমোরিটা কি? প্রথম তোমার কি মনে আছে? কি দেখছো তুমি ঘুম থেকে ফেরার পরে? কি মনে আছে? কিছু মনে আছে? হ্যাঁ, কি সেটা? আমি ওখানে আমি যখন নাকি ঘুম থেকে উঠি তখন দেখি সাইমাদের বাসায়। সাইমাটাকে তোমার বান্ধবী? জি। আচ্ছা, হ্যাঁ, সাইমাদের বাসায়। হ্যাঁ, ওখানে ওর বাবাকে দেখছি, ওর আর একটা লোককে দেখছি, আর একটা মেয়েকে দেখছি, হ্যাঁ, আর ওর মাকে দেখছি। হ্যাঁ। তো আমি সাইমাকে জিজ্ঞেস করছি যে আমি এখানে কেন, আমি তো ফার্মেসিতে থাকি। তারপর একজন ডাক্তার আসছে, ডেলিভারি রুগী থেকে ওরে দেখবো, সে নর্মালি দেখবো। দেখার পর আমি বলছি হারাই গেছে, এই কথা বলছি। হারাই গেলের কথা বললে ওই জায়গা করে পরীক্ষা নিরীক্ষা করে যে হারাইয়া গেছে, মানে কোনো সমস্যা হয়েছে কিনা। তখন মহিলা পুলিশ দিচ্ছে একজন আর পুরুষ পুলিশ 2 জন। এই 2-3 জন আমাদের সাথে এই 11টার থেকে 3টা পর্যন্ত দাঁড়াইছিল। দাঁড়াই থাকার পরে চেক করছে ওরে। আমার বইনও ছিল লগে, আমার ওই সাংবাদিক উনিও ছিল একজন পেপারের। ওইরা উনি বলে যে এই বাচ্চার সাথে তো খারাপ কিছু হয়েছে, একের অভিজ্ঞবার। তখন আমি মনোওয়ালের লগে জানেন নিজে পইরা গেছি আমার বাচ্চার সাথে কি হয়েছে। তখন আমার সকাল ওসিজিতে ঢুকাই দিয়েছে রাইতে 3টা বাজে। আমি রাইতে ছিলাম, সকালে বাসায় গেছি। আবার আমার আর থাকতে দিছে না ওইখানে, এখানে মা থাকতে পারে না। জি, আমি বলতে চাই, আর ওকে যখন পাওয়া গেল, ওই কিন্তু এই ভিডিওর কথাগুলো আমাদের কাছে বলে নাই। আচ্ছা, শুধু ওই ফার্মেসির কথাই বলছে। তখনও জানেন না, তখনও আমরা জানি না যে ও কিন্তু ও জানে। তারপরে ওকে ঢাকা মেডিকেলে 4 দিন রাখা হলো, এবং কি ঢাকা মেডিকেলের পুলিশরা ছাড়পত্র দিয়ে বলল যে আপনারা কি মামলা করছেন? তখন আমার আম্মু বলে যে না, বলে যে আপনারা মামলা করেন, আসামিদেরকে গ্রেফতার করেন। জি, তখন আমরা মামলা করতে গেলাম। আমার মার কেস নেয় না থানায়, নিবে না আমার আম্মুর কেস। পাঠাইছে। কি করেছে আপনাকে থানা থেকে বলেন তো? থানায় আমার মামলা নেয় না। কয় কি মেডিকেলের রিপোর্ট যাব না আসবো, এবার আমরা মামলা করতে পারব না। আচ্ছা, তখন ওই সাংবাদিক করে ফোন দিছি, ওরা গেছে বরং মামলা লইব। কি করবো, আইওরে পাঠাইছে মেডিকেল। আইও যায়া মোবাইলে মাইয়ার জবানবন্দি নিয়ে আসছে, তারপর মামলা করছে। মানে আয়ু সহযোগিতা করছে? হ্যাঁ, আইও মেডিকেল পাঠাইছে ওসি। আচ্ছা, যায়া মেডিকেল তো ওনাদের কিছু ফর্মালিটিস আছে, সেটা মেইনটেইন করতে হবে। ওইটা কইতে পারে নাই, ভিডিওর গুলা বলতে পারে নাই, পরে অসুস্থ ছিল। আচ্ছা, বলছে আমি ওই না সানবারে গেছি, তারপরে দেখি সাইমাকে বসে, এইটুকু পর্যন্ত বলতে পারছে। তারপরে আইনা ওসির কাছে দিছে, ওসি গ্লেস লেখছে, আসামি ধরছি, আনছি থানায়। ওই সুমায়ার মারে ধরাই নেই। সুমায়ার মা যে এই লোক জড়িত আমরা জানি না। তো আপনি আসামি কাকে মনে করেন? আসামি ওই ডাক্তারের বেডি, তাসলিমের আম্মু ডাক্তার, তার সহকর্মী, ওই যে ভিডিও রেকর্ডিং করছে যে মায়েরে, আর যে আব্দুল রবের বাসায় বই আবার ঘটনা হইছে ওর সাথে খারাপ কিছু, আব্দুল রবরে ধরাইছি। আচ্ছা, 3 জন আসামিকে আপনি মামলা ধরে নিয়ে এসে পরে মামলা হয়েছে নাকি? মামলা করার পরে গাড়ি দিছে, নিয়ে আসছে। মামলার এজাহারটা আমার কাছে আছে।
আপনারা নিয়ে এসছেন, আমি একটু ফটোকপি আছে আমার কাছে প্রিয় শ্রোতা, আমি খুব কিছু অল্প অংশ আপনাদেরকে একটু একটু শোনাতে চাই। আমার মনে হয় যেটা পত্রিকার রিপোর্টটা কি কবে হয়েছে, মামলা হওয়ার পরে হয়েছে? মামলা হওয়ার পরে হয়েছে। কোড উড়াইছে যেদিন এদিন। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমি বরং পত্রিকার রিপোর্টটাই আপনাদেরকে একটু পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি ঘটনা ঘটেছে এবং ঘটতে চলেছে। এটা হচ্ছে একটা স্থানীয় পত্রিকা, আমি যদি ভুল না করে থাকি দৈনিক আলোর জগৎ, আমার আইডিয়া নেই পত্রিকা সম্পর্কে। এটা হচ্ছে 15ই নভেম্বর 2018 এই পত্রিকায় যেটা এসছে, টাইটেলটা ছিল এরকম যে রাজধানীর শ্যামপুরে ধর্ষণ মামলায় ভুয়া ডাক্তার সহ 3 জন গ্রেপ্তার। রাজধানীর শ্যামপুর থানাধীন ধোলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। বাদী সালমা আক্তার 40, যিনি আজকে আমার সঙ্গে স্টুডিওতে আছেন, ইনি জানিয়েছেন গত 8ই নভেম্বর বৃহস্পতিবার আইরিন ব্র্যাকেটে ছদ্মনাম, আপনি আপনার মেয়ের নাম এখানে ব্র্যাকেটে ছদ্মনাম ব্যবহার করেছেন, আমরা নিজেরা নাম উচ্চারণও করিনি আজকে এখানে। স্কুল কোচিং শেষ হয় বিকাল 3টায়, কিন্তু তার মেয়ে বাসায় না ফিরলে সে স্কুলে যায় এবং স্কুল বন্ধ দেখে প্রধান শিক্ষককে ফোন দেন এবং স্কুল সহ পরিচিত লোকজন ও আত্মীয় স্বজনদের কাছে খবর নেন। এক পর্যায়ে এলাকার মাইকিং করলে কোনো খবর না পেয়ে শ্যামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তার নম্বর হচ্ছে 341, তারিখ হচ্ছে 8/11/2018। পরদিন শুক্রবার সন্ধ্যা আনুমানিক 7টায় তারা জানতে পারেন তাদের মেয়ে মামলায় অভিযুক্ত আটককৃত আসামি আব্দুর রবের বাসায় আছে। তৎক্ষণাৎ তারা আব্দুর রবের বাসা থেকে অচেতন অবস্থায় তার মেয়ে আইরিনকে উদ্ধার করে তাদের বাসায় নিয়ে আসে। তাদের মেয়েকে পাওয়া গেছে শুনতে পেয়ে স্কুলের প্রধান শিক্ষক, জিডির তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর মোহাম্মদ, নামটা এখানে কেন আসেনি, আচ্ছা ঠিক আছে, সাংবাদিকরা উপস্থিত হন, কিন্তু আইরিনের কোনো হুঁশ না থাকায় কি হয়েছিল সেটা জানা যায়নি। এক সময় রাত আনুমানিক 9টায় হুঁশ ফিরলে সে জানায় স্কুল কোচিং শেষে মামলার আটককৃত আসামি খন্দকার জান্নাতুল ফেরদৌসের স্কয়ার হেলথ কেয়ার ফার্মেসিতে গেলে, এই ফার্মাসির নাম কি স্কয়ার হেলথ কেয়ার, আচ্ছা স্কয়ার হেলথ কেয়ার ফার্মাসিতে গেলে তার মুখ অচেতন নাশক ঔষধ মাখায় এবং এরপর তার আর কিছু মনে নেই। পরদিন শুক্রবার কেন সে আব্দুর রবের বাসায় গেল তা সে জানে না। একথা শুনে তার পরিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে মেয়ের শারীরিক অবস্থা খারাপ দেখে ওসিসিতে ভর্তি করা হয়। পরে আইরিনের মা সালমা বেগম রবিবার রাতে শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রবিবার রাতে 3 জনকে আটক করে পরদিন সোমবার 5 দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেন। এরপরেরটুকু আমার সংবাদে আর নাই, কিন্তু এখানে আমি অবশ্যই ধন্যবাদ দিব আইন প্রয়োগকারী সংস্থা, বিশেষ করে পুলিশকে। আমি এটা সত্যি আমি যখন এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস দেখি আমার খুব ভালো লাগে, আমার খুব গর্ব করতে ইচ্ছে করে। আই এম রিয়েলি প্রাউড বিকজ পুলিশ এই সব জায়গাগুলোতে খুব সেন্সিটিভ। সেটা হচ্ছে যে আমরা জানি যে ওনাদেরকে সোপর্দ করার পরে ওনাদেরকে আবার আদালতে হাজিরা করা হয়েছে জামিনের জন্য, কিন্তু পুলিশ স্বেচ্ছায় যেটা করেছে যে ওনাদেরকে যাতে জামিন না করা হয় সেটার একটা ব্যবস্থা করেছে এবং আমি যতদূর জানি ওনারা এখনও জেলে আছে, আমি যদি ভুল না করে থাকি, ঠিক? সো সেটার লেটারও আমি দেখতে পাচ্ছি এখানে আপনারা পুলিশ স্বেচ্ছায় এই এটা করেছে, কারণ ওনাদের তো আপনাদের তো উকিল ধরতে হতো, আপনারা কি উকিল ধরেছিলেন? ধরছি, উকিল আছে আমার। আছে তো, ঠিক আছে, 3 জনকে ধরে নিয়ে গেল। আমি সময় পেলে আরও কিছু ডকুমেন্টস আমি আমার শ্রোতা যারা আছেন তাদেরকে পড়ে শোনাবো। হ্যাঁ হ্যাঁ। মামলা করার পরে মানে থানার লোকেরা জিজ্ঞাসাবাদ করলো আমার বোনকে, আমার মাকে। ওসি বলল যে সবে তো মাত্র থাকা শুরু, এখানে আরো কত থাকতে হবে। কে বললো এটা? ওসি, থানার ওসি আমার মাকে বললো। হ্যাঁ। ওসিতে 4 দিন থাকার পরে বাচ্চাকে থানায় নেওয়া হলো। থানায় একটা রাত রাখার পরে পরের দিন সকালবেলা কোর্টে ওঠা হলো, ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়া শুনল। তখন কিন্তু আমার বোন ভিডিওর কথাটা বললো ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়ার আগে। আচ্ছা। আর এর যে 4 দিন যে আমার বোন ঢাকা মেডিকেলে ছিল, ওখানে কিন্তু আমাদের বেশি থাকতে দেওয়া হয় নাই, ওর সাথে কথাও বলতে দেওয়া হয় নাই, আর ও আমাদেরকে বলেও না। আর ঠিক আছে, ওখানে ফর্মালিটিস আছে, তোমার বোন তো বলেছে। তখন কিন্তু বলেছে ভিডিওর কথা। তখন আমরা বলছি যে তোমার বেশি কথা ওর সাথে বলি না, বলছি যে তোমার সাথে যা যা অন্যায় হয়েছে, তোমার সাথে যা হয়েছে খারাপ হয়েছে, তোমার সাথে যা যা হয়েছে তুমি সব বলবা। এমনকি প্রধান শিক্ষক স্কুলে মানে কৌশলে ওকে ডেকে নিয়ে শরীরে বিভিন্ন জায়গায় স্পর্শ করতে। তোমাদের কাছে বলেছে? জি বলেছে। আচ্ছা, ওর কাছ থেকে শুনে একটু। এইরকম একটা ঘটনা তুমি কি বলেছো এটা তোমার ফ্যামিলিকে বলেছো যে প্রধান শিক্ষকের বিষয়টা, নাকি ওরা তোমাকে আজকে সাজিয়ে গুছিয়ে এখানে নিয়ে আসছে এই ধরনের কথা বলার জন্য? না, করতো এরকম প্রধান শিক্ষক করতো তোমাকে? জি। তো করতো, তুমি বাসে এসে কেন বলতে না বলো তো? যেদিন আমি মানে কি বৃহস্পতিবার ছিল যেদিন হারানোর দিন, সেদিন টাচ করেছিল। ওই একদিনই করেছে নাকি আর বেশ কয়েকদিন করেছে? ওই দিনই শুধু করেছে, ওই হারানোর দিন। মানে ওই ঘটনার পরে তুমি ফার্মেসিতে যাও? ওই ঘটনার পরে আমি বাসায় যাই, বাসায় যে খাবার খেয়ে আবার তারপরে তুমি স্কুলে আসো, এসে কোচিং এর পরে তুমি ফার্মেসিতে যাও, রাইট? কোচিং শেষের পর। জি, আমি আরেকটা কথা বলছি, ওকে জিজ্ঞাসা করেন যে হেড স্যার ওকে কি বলতো তোমাকে? হেড স্যার আমাকে বিভিন্ন খারাপ কথা বলতো। হেড স্যার কোথায় আছে? আমার বাসায়ও চাই। না, হেড স্যার এখন কোথায় আছে? স্কুলে। ওনার নামে মামলা হয়নি?
ওনার নামে মামলা করতে ম্যাজিস্ট্রেটের কাছে চাইছি বলতে পারে নাই, ছোট আর মানুষ থানায় বুঝিয়ে কইছি বলতে করে পারে নাই নাই। থানায় যেদিন ওই ওর নামে মামলা হয় দিনে ওনার নামে মামলা হইতো। এত বড় একটা ঘটনা ঘটে গেল, প্রধান শিক্ষকের ব্যাপারে আপনারা তো আগে থেকেই বিষয়গুলো আপনারা কিছুটা হলো টাচ করতে পারছিলেন, যদি আপনাদের কথা সত্য হয়ে থাকে। অনেক তাহলে মেয়েরা কইছে তাহলে আমার আপনি মামলাতে শুধুমাত্র 3 জনের নাম কেন দিলেন? প্রধান শিক্ষকের নাম কেন জড়ালেন না? দিতে চাইছি, থানার কেউ লয় নাই, সাক্ষী ওই সাংবাদিকেরা লইব না, প্রধান শিক্ষকের নাম লইব না। তারপরে এখন আবার কি করে শুনবেন, এখন আবার মেডিকেলের সার্টিফিকেট বাইরেছে পর আবার আমাদেরকে ডাইকা নিছে থানায়, ওই আজম ডাইকা নিয়ে আমার বড় বোনের সরকার। এখন বলে যে ওই মহিলা যে ভিডিও রেকর্ডিং করছে ওগুলা বাদ, আগের দিন ধরবো না, সেদিন রাইতে রেপ করছে কেটা সেটা নাম বলো তুমি। কথা স্যার সেটা বুঝছেন, তো বলতে পারবে না, কারণ ও বিগত তো সেন্সলেস কইতে ছিল। পারে না। অন বলতেছে আগের ঘটনা বাদ, আগের ঘটনার বাদ। তা আমি কেন, আমার মেয়ে যদি আচ্ছা, আমরা আগের ঘটনা ধারাবাহিকভাবে আসি। ও দাবি করছে যে হেড স্যার ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কিন্তু আপনারা সেখানে নতুন করে নাম ঢুকাতে পারেন নাই। কিন্তু আপনারা কি জানেন, আপনারা যে লয়ারকে ধরছেন সেটা হচ্ছে যে এই মামলার চার্জশিট কি দেওয়া হয়েছে? মামলার না না চার্জশিট দেওয়া হয়নি। ওর লয়ারের নাম্বার আছে আপনার কাছে? আছে। ওকে, লয়ারের সঙ্গে আমরা এখন কথা নতুন বলবো। যে আচ্ছা, এই লয়ার আপনার এই বিষয়টা ডিল করছে। ওকে, আমরা লয়ারের সঙ্গে কথা বলছি। প্রিয় শ্রোতা, আপনারা স্ট্যান্ড বাই থাকুন। আমাদের এই লয়ার বিষয়টি নিয়ে কতটুকু ইনভলভ বা আদৌ তিনি আমাদের সঙ্গে কথা বলতে চান কিনা সেটা আমরা একটু আপনাদের সঙ্গে ইনভলভ করাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আমি আরজি কিবরিয়া বলছি, ঢাকা এফএম থেকে। আপনার ক্লায়েন্টের সঙ্গে বোধহয় কথা হয়েছে আপনার। সমস্যা নাই। আমি ওনাদের যে ঘটনাটা ঘটেছে, হ্যাঁ, এই ঘটনার উপরে আমরা রেডিওতে ওনাদের পুরো ঘটনাটাই প্রচার করছি। তো এটা এখানে আমাদের মনে হলো যে আপনি যেহেতু ওনার ঘটনার লয়ার, ওনার মেয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে, আপনার সঙ্গে একটু কথা বলা দরকার, এই কারণেই আপনাকে ফোন দেয়া। তো আপনি কি কারি লিয়াকত বলছেন? আমি ওনার যদি বলেন, আমরা মোটামুটি মামলা স্যারের থেকে আমি শেয়ার লিঙ্ক করি, তো আচ্ছা, সেখানে খুব ঠিক করেন, সেখানে আমি স্যারের নিয়ে দিব আপনাকে। আপনি বলেন। ওকে, আপনার নামটা একটু বলেন প্লিজ। আমার নামটা হচ্ছে রোমান। তো রোমান ভাই, আমরা যতটুকু জানি যে এই মামলায় 3 জন গ্রেপ্তার হয়েছে এখন পর্যন্ত। হ্যাঁ, 3 জন গ্রেপ্তার। আচ্ছা, ওনারা যেই এই যে হেড স্যারের বিষয়ে যে কথাগুলো বললো, বা আমি তো নিজেও ভিকটিম, আমার সামনে আছে, আমি ওনার সঙ্গে কথা বললাম, তো সেখানে যেটা বুঝতে পারছি যে ভিকটিম তো হেড স্যারের কথা বলছে। তো এক্ষেত্রে আপনাদের জায়গা থেকে কি কোনো স্টেপ নেওয়ার আছে, যে আর যারা বাইরে আছে তাদেরকে নিয়ে কোনো ধরনের কোনো স্টেপ? আমি বলি, এখানে হচ্ছে যখন একটা মামলা আয়ু হয়, মানে থানায় হয়, এখানে একটা সামনে কোন তদন্ত করার দায়িত্ব হচ্ছে একজন আয়ুর, মানে যে ইনভেস্টিগেশন অফিসার। উনি একটা ঘটনা জানবে বাদী থেকে, হ্যাঁ, বা অভিযোগকারী থেকে জানবে, জেনে উনি ওনার যে পয়েন্ট গুলো আছে, যে ওইগুলো আছে, ওইগুলো অনুযায়ী উনি একটা ঘটনার সাথে কে জড়িত থাকতে পারে। ফর এক্সাম্পল, আমি এক্স কে বললাম যে এক্স এই কাজটা করছে, কিন্তু উনি তদন্ত করে দেখলো ওয়াই হয়েছে, ওয়াই ওটার সাথে জড়িত আছে, তো এটা সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে ওনার। এখন উনি যদি এক্স কে এক্স সত্যিকারী মানে লায়াবেল, মানে উনি এক্স কে বাদ দিয়া বলো যে এক্স না, ঠিক আছে, আদার্স কেউ, এই ক্ষেত্রে হচ্ছে আমরা করতে পারবো কি, যখন মামলাটা কোর্টে আসবে, জিএস আসবে, তখন আমরা নারাজি দিব যে না, এটাই হয় নাই, আমরা অধিকতর তদন্ত অন্য কোনো এজেন্সি দ্বারা চাচ্ছি, ঠিক আছে। এখন এই মামলার যে মূল, আমি বলি মামলা সম্পর্কে আমি জানি যতটুকু বলি, মামলার মেন কাহিনী হচ্ছে কি আয়ু বায়েস, আসেন বলতে আয়ু বায়েস। এখন আয়ু অনলি ওই যে আব্দুর রব যে অ্যারেস্ট হয়েছে, হ্যাঁ, ওনার শুধু আলামত ডিএনএ টেস্ট করতেছে ইয়ের সাথে, ওই যে ভিকটিমের কাছে যে আলামত পাইছে সেই আলামত থেকে এই শুধু ওনার ইয়েটার জন্য উনি এই কোর্টে পারমিশন চাইছে, ঠিক আছে। তো কোর্ট ওনাকে পারমিশন দিচ্ছে ওই ম্যাচিং করার জন্য, যেটা সাদৃশ্যতা না দৃশ্যতা, হ্যাঁ, এটার জন্য আদেশ দিচ্ছে। এখন এই ক্ষেত্রে যদি এক্ষেত্রে এটা হচ্ছে আয়ু যদি চায় যে না, এটা অন্য কারো হাত থাকতে পারে, আয়ু অন্য আরেকজনকে সেটা করতে পারে, তাকে সেই মামলায় জড়িত করতে পারে, তার সম্পর্কে সে জানতে পারে, সেক্ষেত্রে আমরা আমাদের বেশি কিছু আমরা আমাদের ওরকম কিছু থাকে না। না, কিন্তু আমি যতটুকু জানি যে প্রাথমিক তদন্তে উনি যেভাবে ইনভেস্টিগেট করছেন, সেখানে যদি আপনাদের সে থাকে, সেটা আপনার নারাজি দিয়ে আবার কোর্টে সেটা পেশ করতে পারেন, তাই তো? হ্যাঁ, আমরা সেটা আবার বলতে পারবো যে না, এটা হয় নাই, এক্ষেত্রে আমরা অন্য কোনো এজেন্সি চাচ্ছি না। এটা আসলে আমরা এখনই এইভাবে বলাটা উচিত হবে না, কারণ যেহেতু চার্জশিট এখনো আসেনি, সুতরাং এখনই নারাজির প্রশ্ন। সালমাপা অনেক কিছু বলে, আরেকটা আয়ু চাইলে তার মন গড়া হবে একদম, যেখানে ভিকটিম থেকে ধর্ষণের আলামত পাওয়া গেছে মেডিকেলে, রাইট, এক্ষেত্রে আয়ু চাইলে একটা মামলার ধারা কমায় দিয়া বা কাইটা দিয়ে করতে পারবে না, মন গড়া রিপোর্ট দিতে পারবে না। উনি ভিকটিম,
এই জন্য ওনার ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে, হায় বুঝি আমাকে বুঝতে পারছি, রাইট, এইভাবে শেষ করে দিবে, আমাকে এইভাবে ঠকাই দিবে, থাকা রাইট, আতঙ্ক ওনার ভিতরে কাজ করতেছে। রাইট রাইট রাইট। আমাদের আমরা যারা মিডিয়া দিব, আমরা যারা এইখানে এগুলা হেল্প করতেছি, তাদের আমাদের বেশি খুব আতঙ্ক হলে চলবে না, আমাদের রাইট, তাকে সান্ত্বনা দিয়ে রাখতে হবে। রাইট। আরেকটা বিষয় আমি আপনাদের কাছ থেকে একটু জানতে পারি কিনা, সেটা হচ্ছে এই ধরনের মামলাতে ওনার তো নিজের কোনো অ্যাবিলিটি নাই, মানে সেই অর্থে ইকোনমিক কোনো অ্যাবিলিটি নাই, সেক্ষেত্রে আপনারা কিভাবে সহযোগিতা করছেন? মানে ওনার তো সেই অর্থে তেমন একটা ইকোনমিক অ্যাবিলিটি নাই, মানে আমি তো আপনারা কিভাবে সহযোগিতা করছেন আসলে এই জায়গাটা থেকে, কারণ আপনাদের নিজেরা তো এখানে প্রফেশনাল, রাইট? আমাদের সিনিয়ররা এক জায়গায় একটা হিয়ারিং এ গেলে মনে করেন 30,000 টাকা ফি থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ওনাকে ওরকম চাই না, উনি যা দেয় আমরা সেটা যা দেয় উনি যেটা দিচ্ছেন বা দিতে পারতেছে আমরা সেটাই ওনার থেকে নিচ্ছি, আমরা কোনো কিছু নিচ্ছি না ওনার কাছ থেকে। আমি একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে যেহেতু আপনি লয়ার, এই মামলায় যে ধারাটা আছে, হ্যাঁ, এই মামলায় যে ধারাটা দেয়া হয়েছে সেই ধারার সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? আমি একটু আমাদের লিসনার যারা আছেন, মৃত্যুদণ্ড, মানে এটা যদি প্রমাণ হয় তাহলে মৃত্যুদণ্ড হয়ে যাবে, তাই তো আসামির? হ্যাঁ এটা মৃত্যুদণ্ড। আপনি যা প্রমাণ হয়ে আসলে আপনার বিচারকের কাছে যদি আপনি সাক্ষী প্রমাণ দিয়ে সম্পূর্ণ প্রমাণ করতে পারেন, সর্বোচ্চ জি, নয়ের পর যেটা ওটাতে মানে একদম মৃত্যুদণ্ড, ঠিক আছে, ওটাতে কোনো ইয়ে নাই। ঠিক আছে রোমেল, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ। আপনার সামনেই কথা বললাম, আমাদের লিসনাররাও শুনলো, এটা সব পুরো মানে একবারে আনকাটভাবে রেডিওতে প্রচার করছি আমি, পুরো কথাটাই হলো। সেটা হচ্ছে যে এগুলো করতে গেলে এক ধরনের বিভিন্ন রকমের মানসিক জটিলতা, মানসিক চাপ তো আছে, সিস্টেমেটিক জটিলতা আছে, আমরা জানি এগুলো আইনের ব্যাপার, বছরের পর বছর ধরে চলতে থাকে, তবে ন্যায় বিচার আসবে এই বিশ্বাসটা রাখতে হবে, প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যিনি ভিকটিম তিনি উপস্থিত আছেন, যারা এতক্ষণ ধরে শুনে এসছেন, নতুন করে বলার কিছু নেই, কিন্তু যার নামটা এখানে চলে এসছে যেটা আমাকে ভয়ানকভাবে আঘাত করেছে, সেটা হচ্ছে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল। ওনার নাম যেহেতু এসছে, উনি সম্মানিত ব্যক্তি, যেহেতু মামলাতেও নেই এবং এটা প্রমাণও হয় না, যেহেতু ওনার নাম মামলাতে যেহেতু নেই, এখন পর্যন্ত প্রমাণ যেহেতু হয় না, সুতরাং সেই জায়গাটি থেকে আমরা আসলে দাবি করতে পারি না উনি এই ধরনের কাজ করেছে নাকি করেনি, কারণ এটার এখতিয়ার কেবলমাত্র কোর্টেরই আছে। কিন্তু যেহেতু এই ধরনের একটা অনুষ্ঠানে তার নাম এসছে, সুতরাং আমরা এটা নৈতিক দাবি মনে করছি তার সঙ্গে কথা বলার, এবং তিনি যেটাই বলুন না কেন সেটা তার বলার অধিকার আছে। তো সেই জায়গাটা থেকে তিনি আমাকে একেবারেই চেনেন না, আমি ফোন একেবারে আনকাট অবস্থায় তাকে দিচ্ছি, এরপরে দেখা যাক কি ঘটনা ঘটে। কি নাম বললেন? সালাউদ্দিন, ধোলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, জি আসসালামু আলাইকুম সালাউদ্দিন সাহেব, আমি আর জি কিবরিয়া বলছি ঢাকা এফএম থেকে। আচ্ছা, বিষয়টা যেটা হচ্ছে যে আপনার স্কুলের, হ্যাঁ, ধোলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্রী, আমরা ওর নামটা মেনশন করছি না রেডিওতে, আপনি কেসটা নিশ্চয়ই জানবেন। ওনার মা যে অভিযোগটা করেছে এবং এটার একটা মামলাও হয়েছে, এখানে প্রসঙ্গত বলে রাখি যে মামলার যে এজাহার সেখানে আপনার কোনো নাম নাই। ওরা যে স্টোরিটা এখানে এসে বলেছে এই মুহূর্তে, তো সেই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে ভিকটিম যে মানে আপনার ছাত্রী যে, হ্যাঁ, সে এক অর্থে আপনিও জড়িত এরকম একটা কথা বলছে। এখানে আসলে আপনার কি বলার আছে? আমি এখানে ডিউ রেসপেক্ট বলে রাখি যে যেহেতু আপনার নামটা এখানে আসেনি, সুতরাং এখানে আপনার বক্তব্যটাও প্রাসঙ্গিক হয়ে যায়, সেই জন্যই আপনাকে ফোন দেয়া। আর আপনি যেহেতু স্কুলের প্রধান শিক্ষক, সেই রেসপেক্টটা আমাদের কোনো অংশেই কমতি নাই। সো আপনার আসলে কি বলার আছে বিষয়টা নিয়ে, বা আপনি কতটুকু জানেন? দায়িত্বের জায়গা থেকে তো আপনারও কিছু না কিছু করার ছিল, কি হয়েছে আসলে আমাদেরকে যদি বলতেন। আপনাকে ধন্যবাদ জানাই, বলতেছি যে এটা স্কুলের একটা বাইরের ঘটনা ছিল, ঠিক আছে? স্কুলের বাইরের ঘটনা? স্কুলের বাইরের ঘটনা। এবং শ্যামপুর থানায় যখন এটার মামলা হয়েছে, শ্যামপুর থানার থেকে এটা তদন্ত হয়েছে, এরপরে তদন্ত হয়ে এটা আবার আপনার ইয়েতে গেছে শেলগা থানা। আচ্ছা, ভিকটিম সাপোর্টার যেটা আছে। আচ্ছা, ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে তো আপনাকেও ডাকা হয়েছিল, আমরা যতটুকু জানি। হ্যাঁ, আমি গিয়েছিলাম এবং ওইখান থেকে ওরা আসছিল, তদন্ত আসছিল। আচ্ছা, ওইখান থেকে ওই তাপসিংহা নামে এক পুলিশ অফিসার আসছিল, আমি ছিলাম না ওইদিন, আমি ছুটিতে ছিলাম। উনি আমার সহকারী প্লাস হলো আমার যে স্টুডেন্টরা ছিল ওদের থেকে একটা স্টেটমেন্ট উনি নিয়েছে। আচ্ছা, যেদিন এই ঘটনাটা হয়েছে সেদিন ছিল বৃহস্পতিবার, জিএসসি পরীক্ষা চলে তখন। জি, আমি আমার এক সহকারীকে নিয়ে পরীক্ষার কেন্দ্রে গিয়েছিলাম, ওই সহকারীও স্টেটমেন্ট দিয়েছিল, স্যার আমি একসাথে আমরা 9:30টার দিকে পরীক্ষার হলে থাকি এবং ওইখান থেকে আমরা প্রায় 1টা-1:30টার দিকে ওইখান থেকে না, কিন্তু একটা বিষয় তো এখানে স্পষ্টভাবে এসছে যে আপনার স্কুলে আসা অবস্থায় হচ্ছে সে মানে হারিয়ে যায়, এবং এ ব্যাপারে যেটা হচ্ছে যে সালমা যিনি অভিযোগ করলেন যে আপনার সঙ্গে বহুবার যোগাযোগ করেছে, আপনার কাছ থেকে সাহায্য চেয়েছে তার বাচ্চাকে খুঁজে পাওয়ার জন্য, সেক্ষেত্রে আপনারা কোনো সহযোগিতা করেননি, এটা আসলে কতটুকু সত্য? সম্পূর্ণ মিথ্যা কথা। আচ্ছা,
উনি আমার বাসায় যখন গেছে 3টার পরে, আমি তখন ভাত খেয়ে তখন স্টুডেন্ট পড়াচ্ছি আমার বাসায়, কারণ জিএসসি পরীক্ষার কিন্তু এরপর দিন হলো ইংরেজি পরীক্ষা। বাসায় পড়াচ্ছেন মানে আপনি প্রাইভেট পড়াচ্ছেন তাই তো? আমার হ্যাঁ ওই তো স্টুডেন্ট ছিল আর কি। আচ্ছা, ওরা বাসায় আসে। আচ্ছা একজন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় এসছে সালাউদ্দিন সাহেব, সেটা হচ্ছে যে আমরা এরকম শুনলাম সালমার কাছ থেকে যে মানে বাচ্চাদেরকে এইরকম বাসায় পড়ানো বা কোচিং পড়াতে এটা বাধ্য করা হয়, এটা আসলে কতটুকু সত্য আপনার স্কুলের ক্ষেত্রে? না, এটার কোনো সত্যতা নাই, এটা মিথ্যা কথা। আর আমাদের ওই যে আছে আপনার যে পঞ্চম আর অষ্টম, আমাদের এখানে অষ্টম পর্যন্ত আছে। জি, অষ্টম পর্যন্ত। পঞ্চমের আমাদের নিজে থেকে যে পঞ্চম পিসি পড়ুয়া ছেলে মেয়েদেরকে আমরা বিশেষ একটা ক্লাসের ব্যবস্থা করে থাকি ছুটির পরে। আচ্ছা, এটা আমাদের অফিস থেকে একটা নির্দেশ থাকে যে ওদেরকে আপনারা যে করেই হোক পিছিয়ে পড়া ছেলে মেয়েদেরকে একটু অগ্রসর করবেন। আচ্ছা আচ্ছা, আমাদের জায়গা থেকে একটা বিষয় আমরা বুঝতে পারছি যে আপনি যেটা বলছেন যে ওনারা যেটা অভিযোগ করছে সেটা সম্পূর্ণরূপে মিথ্যা, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা এসছে। আচ্ছা, আমরা সেটা প্রচার করছি। পাশাপাশি আমাদের যিনি ভিকটিম, আমরা তো তার নামটা মেনশন করছি না, আপনার ছাত্রী, তার কাছ থেকেও এরকম কথা এসছে যে আপত্তিকর জায়গাগুলোতে আপনার জায়গা থেকে এক ধরনের ইয়ে ছিল। আমি আসলে স্পষ্টভাবে উচ্চারণ করতে চাচ্ছি না এই বিষয়টা রেডিওতে। তো আপনার ছাত্রী ক্লাস 5-এ পড়ে। হ্যাঁ, আমি প্রশ্নটা একটু কমপ্লিট করি যে ওর কি আপনার প্রতি কোনো ব্যক্তিগত ক্ষোভ ছিল যে কারণে আপনার মনে হতে পারে যে আপনার সম্পর্কে মিথ্যা কথা বলছে, যেটা তো হওয়ার কথা না একটা শিক্ষকের বিরুদ্ধে। আসলে ওদের যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী যেটা বুঝতে পারছি, যেটা লম্বা সময় ধরে হয়েছে, চেতনানাশক ঔষধ প্রয়োগ করে এটা লম্বা সময় ধরে হয়েছে, এটা আসলে স্কুলে থাকা মানে এটার সাথে আপনি জড়িতও ছিলেন না। ওইটা কি হয়েছে না হয়েছে ওগুলো আমি কিছু বলতে পারবো না। আচ্ছা, ওগুলা এটা কি করতে পারে সেটা তাদের ব্যাপার। এটা স্কুলের বাইরে কি হয়েছে না হয়েছে এটা পুলিশ ইনভেস্টিগেশন করছে। পুলিশ কি পাইছে না পাইছে সেটা আমিও জানি না। আপনার কাছে যেরকম বলছে আমি এরকম শুনছি, এর বেশি আর আমি কিছু বলবো না। খন্দকার জান্নাতুল ফেরদৌসকে কি আপনি চিনতেন? জান্নাতুল ফেরদৌসকে আমি তো স্টুডেন্ট নাকি চিনি। খন্দকার জান্নাতুল ফেরদৌস নামে কেউ চিনি না। খন্দকার জান্নাতুল ফেরদৌস হচ্ছে এই মামলার 1 নম্বর আসামি। এনার তো আপনাকে চেনার কথা, এতদিনে তো জানার কথা। আপনার স্কুলের ছাত্রী, সে ভিকটিম হয়েছে, আপনি তো তাকে চেনার কথা। কেউ যদি তাকে কিছু করে থাকে, আমরা বলছি বারবার যে তার আমরা বিচার চাই। আমরা এলাকাবাসী এটা নিয়ে অনেক মিটিং করছি। আমার স্কুলে কমিশনারের সাথে আমি আলাপ করছি, আমাদের যে স্থানীয় কমিশনার আবু ভাই, তার সাথে আমি আলাপ করছি। আমাদের স্থানীয় এমপি সঞ্জিতা, তার সাথে এই ব্যাপারটা নিয়ে আলাপ করেছি, এবং লোকাল যত লোক আছে সবার সাথে আলাপ করছি এই ব্যাপারটা নিয়ে যে আমরা কি করতে পারি। না, অফকোর্স এটা আমরাও সেটাও চাই। কিন্তু আপনার স্কুল থেকে তো ভিকটিম মানে আপনার ছাত্রী সে চলে গেল, স্কুল থেকে বের হয়ে অন্য একটা স্কুলে ভর্তি হয়েছে। আপনারা কি চাইলে তাকে নিরাপত্তা দিয়ে স্কুলে রাখতে পারতেন না, বা এই ব্যাপারে আপনাদের স্টেটমেন্ট আসলে কি ছিল? আপনার ছাত্রী যে ভিকটিম, সে তো আপনার স্কুলে এখন আর পড়ছে না, সেখান থেকে অন্য একটা স্কুলে চলে গেছে, আমরা যতদূর জানি। সে তো পরীক্ষাই দেয় না। সেটা কি আমার থেকে অ্যাডমিট নিয়ে গেল, সে পরীক্ষা দিবে, একবার সে পরীক্ষাই দেয় না। পরীক্ষা তো সে দিতে পারে নাই, দেয় নাই না পরীক্ষা, সে দিতে পারে নাই। আপনি বোধহয় খোঁজ খবর রাখেন না। না, আমি তারে পরে ফোন দিচ্ছি যেদিন তার মা এসে আমার থেকে অ্যাডমিটটা নিয়ে গেল। আমি বললাম যে ওটা পরীক্ষার হলে পাবেন, কারণ আমরা কিন্তু পরীক্ষার হলে থাকি না, আমরা থাকি অন্য জায়গায়। পরীক্ষার দিনও আমি ফোন দিচ্ছি তারে, যখন হলের থেকে ফোন দিচ্ছি যে আপনার এই স্টুডেন্ট আসছেন, তখনও তারা আমি ফোন দিচ্ছি। সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ফেরাই যাচ্ছে। আপনাকে গালিগালাজ কেন করেছে? আমি জানি না সে কেন করছে। একটা মানুষকে কারণ ছাড়া অকথ্য ভাষায় গালিগালাজ করলে আপনি কোনো স্টেপ নিলেন না? আমি কি নেবো তার কিছু, আমার দরকার নাই তো। না, কিন্তু আপনি তো স্কুলের প্রধান শিক্ষক, আপনার সঙ্গে স্কুলের ইমেজ জড়িত। আপনি যদি আমাদের বিনা কারণে কিছু বলেন, আমি আপনাকে কেন বলতে দেব? কোনো দরকার নেই তো আমার। আমি এলাকাবাসীকে বলছি যে সে এই বলে, এলাকাবাসী বলতে আপনার কিছু বলার দরকার নেই স্যার, আপনি চুপ থাকেন। আমি যতটুকু সাহায্য করছি তারা সে সেটা জানে। আমি তারে এখানে স্থানীয় পোলাপাইন দ্বারা খোঁজার অনেক ব্যবস্থা করছি। আপনি স্থানীয় পোলাপান দ্বারা খোঁজার ব্যবস্থা করেছেন, বিষয়টা আমি বুঝলাম না, মানে এটা একটু যদি পরিষ্কার করতেন। না, সে যখন বলছে যে আমার সে পায় না, তখন বলছি যে ওদেরকে দেখো সম্ভাব্য কোনো জায়গায় সে থাকতে পারে কিনা। এই ধরনের এলাকার কিছু ছেলে মেয়েদেরকে আমি তার সাথে নিয়েই বলছি যে দেখো বাবা তোমরা। আপনি এলাকার ছেলে মেয়েদের কাছে কেন যাবেন? আপনি স্কুলের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, আপনি যাবেন পুলিশের কাছে। পুলিশের কাছে তো রাতে গেছি আমরা। না, আপনি এলাকার ছেলে মেয়েদেরকে, এলাকার ছেলে মেয়ে কাদেরকে খোঁজের জন্য পাঠিয়েছেন? ওই মেয়েকে যে একবার আরেকটা ছেলের সাথে ধরে আনছিল, ওই ছেলে এবং আরো কয়েকটা মিলাই অ্যারেস্ট না, ওদেরকে আমরা পাঠাই। আচ্ছা, ওই মেয়েকে আরেকবার ধরে নিয়ে আসা হয়েছিল কোন একটা ছেলের সঙ্গে, আপনি সেটাই বলতে চাচ্ছেন? তো এটা আপনি নিশ্চিত? এটা নিশ্চিত, এটা পুলিশ সহ ছিল তো, পুলিশ সহ ধরতে, পুলিশের খবর দিয়ে আনছি আমরা। আচ্ছা, পুলিশ আইসা পরে এটা মীমাংসা করছে। এটা কবে স্টেটমেন্ট দিয়ে গেছে? ওকে, এটা কবে নাগাদ হয়েছিল? এটা এর ঘটনার কত সম্ভবত 5
খানিক বা মাস দুই আগে হইতে পারে। সেই সময় আপনার স্কুল থেকে কি স্টেটমেন্ট নিয়েছিলেন? আমরা তো পুলিশের কাছে সাথে সাথে পুলিশের কাছে দিয়ে দিই 1 মাস আগে? 1-2 মাস আগে হবে, আমার সঠিক ডেটটা মনে নেই। আচ্ছা, পুলিশের কাছে আপনারা দিয়েছিলেন। ওকে, ঠিক আছে। আমি আসলে প্রাসঙ্গিকভাবে যেহেতু আপনার কথা এসছে সে কারণে আপনাকে জিজ্ঞেস করলাম, এবং আমরা আসলে কাউকেই অ্যাকিউজ করছি না আমাদের এই অনুষ্ঠানে। আমরা চাচ্ছি যে একটা তদন্ত হোক এবং তদন্তে যারা আসলে দোষী তাদের বিচার হোক, সেটা যেই হতে পারে। আর এই সমস্যাটা আমাদের সমাজে এখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে, এবং এটা খুব মানে ভাইরাল আকারে ছড়িয়ে পড়ছে এই ধর্ষণের বিষয়গুলো। আমরা চাই যে প্রত্যেকে এখানে সঠিক ভূমিকা রাখুক, এবং আপনি যেহেতু স্কুলের প্রধান শিক্ষক আপনার দায়িত্বটাও অনেক বড়, এবং আমরা বিশ্বাস করি যে আপনার এখানে সম্পৃক্ততা ছিল না, কিন্তু সেটা আসলে বিশ্বাসের উপর নির্ভর করে না, সেটা প্রমাণ করবে আসলে আদালত। সো আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিলেন আমাদেরকে, থ্যাংক ইউ। তো আমি যেটা বলছিলাম যে আপনার মেয়েকে আমি যেভাবে দেখতে পাচ্ছি তো মৃত, আমার কাছে মনে হচ্ছে যে মানে এর মধ্যে আবার ঘটনা হয়েছিল। কি ঘটনা? ওই থানায় নিছে আবার ওই মেডিকেলের রিপোর্ট আইসা থানায় নিছে রে, ওই ডিসি এই ডিউটি অফিসার নিয়ে ধমকাইছে। আগের কথা বাদ, আবার আজমে ধমকাইছে, আবার আমি ধমকাইছি, কইছি তুমি গেছো কাগো বাসায় তোমার। এবার আমি ওর সাথে কথা বলবো, আপনারা কেউ কোনো ইন্টারাপ্ট করবেন না। গলায় দড়ি দিতে গেছে। আচ্ছা দেন, ওকে দেন, এটা দেন, মাইক্রোফোন দেন। তুমি আমার সঙ্গে কথা বলো 2 মিনিট, হ্যাঁ? সব কিছু ভুলে যাও। আমি জানি যে ঘটনা তোমার সঙ্গে ঘটেছে, সেটার জন্য আল্লাহ কাউকে ক্ষমা করবে না। প্রথম কথা হচ্ছে এইটা, কারণ তুমি এখানে নিরপরাধ, তুমি জানো না যে তোমার সাথে কত ভয়ানক ঘটনা ঘটেছে। কিন্তু আমরা সবাই তোমার সাথে আছি, লাখ লাখ মানুষ তোমাকে শুনতেছে, পৃথিবীতে খারাপ মানুষের সংখ্যা বেশি না, হ্যাঁ? লক্ষ লক্ষ মানুষ তোমাকে শুনতেছে, সবাই তোমার জন্য দোয়া করবে আজকে রাতে। সুতরাং তোমার জীবন ভালো হবে, এটা তুমি নিশ্চিত ধরে নিতে পারো। আমি মন থেকে তোমার জন্য দোয়া করি। টেনশন করার কোনো কারণ নাই। জীবন এমন না যে এর একটা ঘটনার কারণেই থেমে যাবে। যারা অপরাধ করেছে, তুমি তো শুনলাই তোমার লয়ার কি বললো। এবং একটা সবচেয়ে বড় জিনিস যেটা, আপনাদের ঢাকা মেডিকেল থেকে যে রিপোর্টটা এসছে, যেটা বলা হলো, সেখানে কিন্তু প্রমাণ আছে যে ও রেপড। তার মানে এটা পুলিশের দায়িত্ব এটা খুঁজে বের করা যে কীভাবে এটা হলো। এটা পুলিশ যদি কোনো কারণে চার্জশিটের এদিক ওদিকেও কোনো কিছু হয়ে যায় যেটা আপনাদের মনোভূত হচ্ছে না, তার মানে এটাকে কোর্ট থেকে এটা ওকে করার কোনো সুযোগ নাই। সুতরাং আপনাদের আস্থা রাখতে হবে। কিন্তু আমি তোমাকে এই সব জিনিসের নিতেই চাই না, কারণ তুমি ক্লাস 5-এ পড়া একটা মেয়ে, তুমি এগুলা কিছু বুঝবা না। দুনিয়ার এত ভয়ানক জিনিস তোমার জীবনটা